এই আপনাদের বাসার পড়াশোনা কেমন চলতেছে? বাসায় পড়াশোনা করতেছেন ঠিকঠাক মতো? কথাটা তো বলেন দুই একজন। স্যার জি স্যার। করতেছে কিন্তু কভার করা তো সম্ভব হচ্ছে না। এই 2 তারিখে পরীক্ষা, এই কারণে। জি স্যার। তাহলে চলেন শাহবাগে গিয়ে আন্দোলন করি পরীক্ষা যাতে পিছায়। এছাড়া তো উপায় নাই তো পরীক্ষা পিছানোর, বলেন। আচ্ছা যাই হোক স্যার আন্দোলন স্যার করলে তাহলে লাভ হবে এটা না। ফাইনাল হয়ে গেছে স্যার। এখন কি আর করা বলেন তাহলে। না না, ফাইনাল বাংলাদেশে কিছুই হয় না, পরীক্ষার আগের দিন পর্যন্ত কিছু বলা যাবে না যে কি হচ্ছে না হচ্ছে আসলে। যাই হোক, আমরা ধরেই নেই পরীক্ষা হবে, আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি ইনশাল্লাহ। এই মাঝখানে যতটুকু সময় আপনাদের হাতের কাছে আছে এই সময়টুকুকে একটু কাজে লাগান, ঠিক আছে? একদম সবার প্রথম কথা যেটা, আমরা তো টপিক তো দেখতেছি, আমরা তো কাজ করবোই, 5-6 দুইটা নিয়ে হচ্ছে আমরা আজকে কাজ করবো, এটা নিয়ে বিষয় নয়। বিষয়টা হচ্ছে অন্তত বাসায় আপনারা বিসিএস এর লাস্ট বিসিএস এর অন্তত 10টা কোশ্চেন একটু ভালো করে দেখবেন, এবং প্রাইমারির অ্যাটলিস্ট আপনার 7 থেকে 8টা কোশ্চেন বা 10টা যদি পারেন তাহলে আপনার খুব ভালো হয়। বিসিএস এর লাস্ট থেকে হচ্ছে আপনার 10টা, এবং হচ্ছে আপনার প্রাইমারির হচ্ছে লাস্ট আপনার 10টা কোশ্চেন যদি একটু ভালো করে দেখে যাইতে পারেন, আই থিঙ্ক আপনাদের পরীক্ষাটা একটু ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এটাতে। ঠিক আছে? কথা কি বুঝতেছেন? জি স্যার। জি জি স্যার। স্যার, গুড। একদম পুরা ঝাড়া বুনা করেন যে পড়ে যাবেন, কি আছে না আছে কোশ্চেন দেখলেই যেন বলতে পারেন যে এটা উত্তর, ঠিক আছে? হ্যাঁ, না বুঝতে পারলে ওই যে ছোটবেলায় আমরা একটা কথা বলতাম যে না বুঝতে পারলে কি করতে হবে, টিএম করতে হবে। টিএম মানে তো বোঝেন নাকি? জি স্যার। হ্যাঁ, এই যে বুঝে গেছে, দেখছেন? সবাই কিন্তু অনেক সময় বোঝে না। একদম না বুঝতে পারলে কি করবেন, টিএম করে যাবেন। টিএম মানে হচ্ছে টানা মুখস্থ, কাহিনী শেষ। কিছু কিছু কোশ্চেন যেগুলো আছে একদম কমন প্যাটার্নের কোশ্চেন, এবং কোশ্চেন কমন পাবেন, এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে কোশ্চেন আপনি রিপিট পাবেন, কোশ্চেন আপনি কমন পাবেন। কিন্তু আপনাদের রিভিশনের কারণে অনেক সময় পরীক্ষার হলে গিয়ে আপনারা ধাক্কাটা খাইতে পারেন, যে আপনার রিভিশন না দেওয়ার কারণে কি হইতে পারে, কোশ্চেন কমন পড়ছে, উত্তর কমন পড়ে নাই। আপনার কোশ্চেন পরিচিত, কোথাও না কোথাও এই কোশ্চেনটা দেখছেন, কিন্তু উত্তর নিয়ে ঝামেলার মধ্যে পড়বেন, ক হবে নাকি গ হবে, খ হবে নাকি ঘ হবে, এটা নিয়ে আপনারা বিপদের মধ্যে পড়তে পারেন। এই কারণে নতুন পড়া পড়ার চাইতে এই পড়াগুলো যেগুলো হচ্ছে এই যে প্রিভিয়াস কোশ্চেন আছে, আপনি যে পড়াগুলো অলরেডি পড়ছেন, এই পড়াগুলো রিভিশনের উপরে হচ্ছে একটু জোরটা বাড়ান। যদি রিভিশনের উপরে জোরটা একটু বাড়ান তাহলে দেখবেন পরীক্ষার হলে যেটা বললাম যে কোশ্চেন ওই যে কমন পাইছি কিন্তু উত্তর নিয়ে কনফিউশন, এইটা অন্তত থাকবে না, এবং কোশ্চেন আপনি রিপিট পাবেন, এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। এরকম ঠিক আছে? এরকম হয় স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার আমার এরকম সমস্যা হয়। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে একটাই, সেটা হচ্ছে রিভিশনের মাত্রা কম ভাই। এই কারণে নতুন পড়া পড়ার চাইতে আপনি ভাই প্রিলিতে জীবনেও দুনিয়ার সব কিছু পড়ে পরীক্ষার হলে যেতে পারবেন না। তাহলে উচিত কি? উচিত হচ্ছে আপনি যে পড়াগুলো অলরেডি পড়ে ফেলছেন সেই পড়াগুলোর মধ্যে থেকে কোশ্চিন পরীক্ষার হলে আসলে আপনি যদি না পারেন, এটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হচ্ছে। এই কারণে আমাদের রিভিশনের উপরে জোর বাড়াবেন। যখনই যে সাবজেক্ট পড়তে যাবেন ডেফিনেটলি শুরুতে অন্তত 15 থেকে 20 মিনিট, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট সময় নেবেন হচ্ছে রিভিশনের জন্য। কারণ দেখেন 3 দিন আগেকার পড়া রিভিশন না দেওয়ার কারণে 3 দিন পরে অনেক সময় তার 30 থেকে 40%, 60% পর্যন্ত মাথা থেকে আউট হয়ে যেতে পারে। এইটা যেন না হয়, এই জায়গাটায় ডেফিনেটলি আপনাদের একটু কি করা উচিত, সতর্ক থাকা উচিত। কথা কি বুঝতেছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার, গুড। আচ্ছা, তাহলে এবারে একটু বোর্ডের দিকে তাকান, চলেন স্যার আমরা আপনাদের কি এখানে নিবন্ধনের কোর্স করানো হয়? নিবন্ধনের কোর্স করানো হবে। ঠিক আছে? অলরেডি আপনার নিবন্ধনের সব কিছু আমাদের করা শেষ। ঠিক আছে? আমাদের নিবন্ধনের প্রিপারেশনের জন্য আপনাদের যে লেকচার শিট সেটা করা শেষ, যে কোশ্চেন সেটা করা শেষ, মডেল টেস্ট সেটা করা শেষ, আমরা সব করে ফেলছি। নিবন্ধনের সামনে সার্কুলারটা আসুক, অর্থাৎ আপনাদের এই পরীক্ষাগুলো শেষ হোক, তারপরে আমরা নিবন্ধন নিয়ে কাজ এই জায়গাটায় শুরু করব, অর্থাৎ লঞ্চ করব আমরা। স্যার আমাদের কাজ কমপ্লিট। সার্কুলারের আগে নিবন্ধনের কোর্সটা করালে ভালো হতো, কারণ সার্কুলার দেওয়ার পরে যে প্রাইমারি মতো আমরা এরকম কম যদি না 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 সময় না, পাই। আমার কথা বোঝেন নাই। 2 তারিখের পরীক্ষাটা শেষ হোক সেটার কথা বললাম, যে পরীক্ষাটা শেষ হইলে আমরা শুরু করব নিবন্ধন। ঠিক আছে? জি স্যার। আপনাদের এই যে প্রাইমারি যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা শেষ হলে আমরা লঞ্চ করব, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, এবার একটু স্যার, বোর্ডের দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার কেউ কথা বললে আপনার স্ক্রিন চলে যায়। কথা বললে স্ক্রিন চলে যায়, 1 মিনিট ওয়েট করেন, আর যাবে না। হ্যাঁ, এখন আর যাবে না, নেন। ওকে। স্যার যারা পুরাতন স্টুডেন্ট তাদের জন্য কি নিবন্ধন কোর্সে কোনো ছাড় থাকবে? স্যার আগে প্রাইমারিতে পাস করেন, পরে নিবন্ধন নিয়ে চিন্তা করি আমরা।
ঠিক আছে? না, প্রাইমারি তো পাস করার মতো অ্যাবিলিটি এখন অর্জন করতে আচ্ছা, পারছি না। নিবন্ধন নিয়ে পরে গল্প টল্প করব, নিবন্ধন নিয়ে শেষে গল্প হবে, টেনশন করেন না। এই ক্লাসের শেষে নিবন্ধন নিয়ে গল্প করব। আগে চলেন একটু পড়াশোনা করি, কারণ এখান থেকে কোশ্চেন আসবে পরীক্ষাতে। এই যে লেকচার 5 নম্বরে যা দেখতেছেন, অনুপাত, সমানুপাত এবং মিশ্রণ, এখান থেকে ডেফিনেটলি আপনি পরীক্ষায় কোশ্চেন পাবেন, এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। তাতে কোশ্চেনের ধরনগুলো কেমন হবে, এগুলো আমরা কিভাবে সলভ করব, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, চলেন। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনের দিকে তাকান, দেখেন কি বলতেছে। 1 নম্বর কোশ্চেনে বলতেছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4 হইলে বৃহত্তম সংখ্যাটি কত আসবে। এই জায়গাটা একটু মাথায় রাখবেন। যদি কখনো দুটি সংখ্যার আপনার অনুপাত দেওয়া থাকে এবং দুটি সংখ্যার যদি গসাগু দেওয়া থাকে, গসাগু যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সংখ্যাগুলো কিভাবে বের করতে হয়, এইটা বের করার নিয়ম হচ্ছে গসাগু দ্বারা অনুপাতের রাশিগুলোকে গুণন করলে সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে কথাটা কি লিখলাম একটু খেয়াল করেন, যে গসাগু দ্বারা অনুপাতের রাশিগুলোকে গুণন করলে সংখ্যাগুলো পাওয়া যায়। বিষয়টা কেমন একটু খেয়াল করেন। দেখেন অনুপাত কত দেওয়া ছিল, 2:3। ওরা বলছে গসাগুর মান কত, 4। তাহলে আমরা কি বলছি, সংখ্যা এখন কেমনে পাবেন, অনুপাত এবং গসাগু যদি দেওয়া থাকে, তাহলে এই গসাগু দ্বারা অনুপাতের রাশিগুলোকে গুণন করবেন। কি করবেন, গুণন। তাহলে দেখেন 4 দোকানে কত আসে, 8, আর 3 4-এ কত চলে আসে, 12। তার মানে দুইটা সংখ্যা হচ্ছে, একটা আপনার 8 আর একটা হচ্ছে 12। একটা এই 12 হচ্ছে আপনার দুইটা সংখ্যা। বৃহত্তমটা 12। এই কে এটা, আমিনা আক্তার, আপনি ওখানে মিউট করে রাখেন একটু, আমিনা। তাহলে এখন বের করতে বলছে কি, বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা, 8 নাকি 12? ডেফিনেটলি 12, দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে খ নাম্বার। মূল কথাটা হচ্ছে এইটা, যে গসাগু দ্বারা অনুপাতের রাশিগুলোকে গুণন করলে সংখ্যাগুলো পাওয়া যাবে। কথা কি এবারে বোঝা গেল কিনা একটু বলবেন কাইন্ডলি। জি স্যার। জি স্যার। তাহলে ঠিক আছে, 1 জি নাম্বার। স্যার। ওকে স্যার। ওকে স্যার, গুড। আবার একটু খেয়াল করে দেখেন, ছোট ছোট কোশ্চেন এগুলো, খুবই পিচ্ছি পিচ্ছি টাইপের কোশ্চেন। দেখেন ওরা বলছে 261টি আম 3 জন ভাইয়ের মধ্যে ভাগ করে দিবেন, তাতে প্রথম ভাই পাইছে কত, 1/3 অনুপাত, দ্বিতীয় ভাই পাইছে কত, 1/5 অনুপাত, আর তৃতীয় ভাই পাইছে কত, 1/9 অনুপাত। এখন তারা বের করতে বলছে কি, যে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে, এই প্রথম ভাইয়ের সংখ্যাটা বের করতে বলছে। এখন কোশ্চেন হচ্ছে এখানে ঝামেলাটা কোথায়। সাধারণত আমরা অনুপাতগুলো পূর্ণ সংখ্যাতে দেখে অভ্যস্ত, 2:3:4, 1:2:3, এরকম করে অনুপাতগুলো দেখে অভ্যস্ত পূর্ণ সংখ্যাতে। কিন্তু এরকম সাধারণত আমরা পাই না যে 1.9 অনুপাত, 2.3 অনুপাত, 5.6, এইরকম আপনার ভগ্নাংশতে সাধারণত অনুপাতগুলো আমরা পাই না, বা আমরা সাধারণত ভগ্নাংশতে অনুপাতগুলো প্রকাশও করি না। তাহলে এখন কোশ্চেন, যে এইখানে কি করবা, আচ্ছা আস্তে দাঁড়াও। এখন তাহলে আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এই যে অনুপাতগুলো দেখতেছেন, সেগুলো কি পূর্ণ সংখ্যাতে, না, এগুলো সব ভগ্নাংশতে আছে। মূল কাজটাই হচ্ছে এখন যে আপনি ভগ্নাংশর অনুপাতকে পূর্ণ সংখ্যাতে কেমনে আনবেন, এইটা নিয়ে আসার একটা মজার সিস্টেম হচ্ছে, বেসমেন্টের সংখ্যাগুলো দেখে তাকান, কে কে আছে, 3, 5, 9। এই 3, 5 এবং 9 এদের লসাগু করা লাগবে। বলেন তো 3, 5 এবং 9 লসাগু কত, চট করে বলেন, কে বলতে পারবে? 45। 45, গুড। এই বেসমেন্টের সংখ্যা লসাগু দ্বারা যদি গুণন করে দেন, প্রত্যেকটা রাশিকে গুণন করে দিলাম 45 দ্বারা, গুণন করে দিলাম 45 দ্বারা, গুণন করে দিলাম 45 দ্বারা, তাহলে দেখেন ভাগ করলে কত আসে, 3, 15, 45, 5 দ্বারা ভাগ করলাম, 5, 9, 45, 9 দ্বারা ভাগ করলাম 5। তার মানে দেখেন যে অনুপাত 1/3, 1/5, 1/9, সেটাই পূর্ণ সংখ্যাতে বললে আসতেছে 15 ভাগ, 9 ভাগ এবং 5 ভাগ। দেখেন ভগ্নাংশগুলো পূর্ণ সংখ্যাতে চলে আসছে। এখন কোশ্চেনের কথা কি, কোশ্চেনের কথা হচ্ছে আমাদের প্রথম ভাই কতটি আম পাইছিল। এখন টোটাল আম ছিল কয়টা, টোটাল আম ছিল 261টা। আমরা এখন কি বলবো,
আমরা এখন বলবো এই 261টা আমের প্রথম ভাই পায় 15 ভাগ, দ্বিতীয় ভাই পায় 9 ভাগ, তৃতীয় ভাই পায় 5 ভাগ। তার মানে টোটাল যোগ করলে আমরা কত ভাগ পাচ্ছি? আমরা পাচ্ছি 29। হ্যাঁ, কত ভাগ পাচ্ছি? 29 ভাগ না? টোটাল কয় ভাগ জি হয়? স্যার 29 ভাগ। এই 29 ভাগের মধ্যে প্রথম ভাই পায় হচ্ছে 15 ভাগ। তার মানে হ্যাঁ, লাস্টের কথাটা কি দাঁড়াচ্ছে? যে টোটাল 261টা আমের 29 ভাগের 15 ভাগ পায় প্রথম ভাই। ভালো করে খেয়াল করেন কথাটা। টোটাল 261টা আমের কত ভাগ? 29 ভাগ। তাহলে 29 দিয়ে 261কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত চলে আসে বলেন তো? 9। 261কে 29 দ্বারা ভাগ করলে আসতেছে 9। গুড। 9 তার মানে আমরা এক একটা ভাগে পাচ্ছি তাহলে 9টা করে। তাহলে 9 গুণন 15 তাহলে কত চলে আসে? 135। 135টা। এই সেই তাহলে প্রথম ভাই পাবে 135টা। উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। এবার তাহলে দেখেন তো বোঝা গেল কিনা বিষয়টা? জি স্যার। জি স্যার তাহলে আদেরকে একটু বলো। 5 মিনিটের একটা ব্রেক দেন। এই আপনাদেরকে একটু 5 মিনিটের একটা ব্রেক দেই। একটু ব্রেক দেওয়া যায় কিনা বলেন? এটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার ক্লিয়ার। জি স্যার। গুড, এইটা ক্লিয়ার। তাহলে এই 3 নাম্বার অঙ্কটা আপনারা একবার একটু নিজেরা ট্রাই করতে থাকেন। আমি একটু 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি আপনাদের কাছ থেকে। একটু একটা জরুরি কাজ একটু আছে, আমি একটু 5 মিনিটের একটা ব্রেক নিই। ঠিক আছে, আপনারা এটা ট্রাই করতে থাকেন। ওকে, এরে ফ্লেভার বের হইছে রে না? ওটাই মিউট করা আছে। হ্যাঁ মা
আছেন সবাই? সরি আপনাদের একটু জি সময় স্যার। নিয়ে জি নিচ্ছি। স্যার। আচ্ছা, কোশ্চেনে দেখেন কি বলছে জি স্যার। যে 3, 9
ও 4-এর চতুর্থ সমানুপাতে। দেখেন সংখ্যাগুলো কি কি ছিল আগে একটু সিরিয়াল দেখেন। প্রথমটা ছিল হচ্ছে আমাদের 3, তারপরে ছিল হচ্ছে আমাদের 9, তারপরে ছিল 4, এরপরে বলছে চতুর্থ সমানুপাতে। তার মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই পরে এই নাম্বারটাই হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার। এই নাম্বারটাই কত আসবে এটাই তারা বলছে। চতুর্থ সমানুপাতে মানে হচ্ছে এই 4 নাম্বার ঘরে কোন সংখ্যাটা বসবে এটা। এখন এখানে কোন সংখ্যা বসবে আমরা জানি না, মানে আমরা ধরে নিলাম কত এক্স। তাহলে এখন কোশ্চেন এটা লিখতে হবে কিভাবে। দেখেন এই পরের শব্দটা কি, সমানুপাতি। সমানুপাত মানেটা কি, সমান মানে তো সমান বুঝি, আর অনুপাত এই দুইটাকে একসঙ্গে বলা হয় সমানুপাত। সমান অনুপাত এটাকে এক কথায় আমরা কি বলি, সমানুপাত। ঠিক আছে, এক কথায় কি বলা হয়, সমানুপাত, সমান অনুপাত। তাহলে এখন কোশ্চেন এখানে কি করা লাগবে, অনুপাত বানাইতে হবে এবং তাদেরকে আবার সমান করা লাগবে। তাহলে অনুপাত বানাবো কেমনে, এই প্রথম দুইটা মিলে এইটা হচ্ছে একটা অনুপাত, আর পরের দুইটা মিলে এটা হচ্ছে আরেকটা অনুপাত। এই দুইটা অনুপাতকে সমান করে প্রকাশ করতে হবে, এটাকেই তারা বলতেছিল সমানুপাত। সমান অনুপাত, অনুপাতকে সমান আকারে প্রকাশ করতে হবে। প্রথম দুইটা মিলে একটা অনুপাত আর পরের দুইটা মিলে আরেকটা অনুপাত। অ্যান্সার দেওয়ার দরকার নেই, এই যে পণ্ডিতেরা দয়া করে অ্যান্সার দিয়েন না, কারণ এটা পরীক্ষা না। ঠিক আছে, আমরা আলোচনা করতেছি, আপনি অ্যান্সার দিলে আরেকজনের ডিস্টার্ব হয় এই জায়গাটায়। ও এখন চিন্তা করবে আরে কে কি অ্যান্সার দিল দেখি তো, আমার কথা শুনবে না। কেউ অ্যান্সার দিবেন না দয়া করে, আমি না বলা পর্যন্ত। ঠিক আছে, ওকে। তাহলে এটাকে এখন কি লেখা যায়, 3/9 লেখা যায়, আর এটাকে লেখা যায় 4/x। তাহলে এবারে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের কত চলে আসে, 3x = 9 × 4। তাহলে আমরা x এর মান বের করতে গেলে 3 এই পাশে চলে গেলে আমাদের কি হয়ে যাবে, ভাগ। তার মানে কাটাকাটি করলাম, 3 3 এ 9, 3 4 এ কত চলে আসছে, 12। তার মানে আমরা বুঝে গেছি এই ঘরের সংখ্যাটা তাহলে আসবে 12, অর্থাৎ চতুর্থ পাতি এটাই তাহলে হচ্ছে আমাদের জন্য এই সেই 12। তার মানে দুইটা অনুপাত বানায় সমান করে প্রকাশ করতে হবে। এবার তাহলে বলেন বিষয়টা কি বোঝা গেল কি না, ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। গুড। তাহলে চতুর্থ পাতি এখন যদি এই কথাটা থাকে তাহলে কি পারা যাবে না অঙ্ক? জি জি স্যার। জি স্যার, গুড। চলেন তো দেখি পরের চেহারা। বোর্ডে যা কোশ্চেন দেখতেছেন প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই কোনো না কোনো পরীক্ষাতে আসা কোশ্চেন। একটু খেয়াল করেন কি বলছে 4 নম্বরে, মেহেদীর বোনের বয়স মেহেদী ও তার পিতার বয়সের মধ্য সমানুপাত। মেহেদীর বোনের বয়স মেহেদী ও তার পিতার বয়সের মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত, মধ্যে রেখে অনুপাতটাকে সমান করা লাগবে। মধ্য সমানুপাত, মধ্যে রেখে অনুপাতটাকে কি করতে হবে, সমান করে প্রকাশ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কে মাঝখানে থাকবে। কোশ্চেনে কি বলছিল, বোনের বয়স মেহেদী আর তার পিতার মধ্য সমানুপাত। তার মানে বোন কোথায় থাকবে, মাঝে থাকবে। মাঝখানে। হ্যাঁ, তাহলে এখানে থাকলো মেহেদী আর এখানে থাকলো বাবা, এই মাঝখানে থাকবে হচ্ছে আমাদের এই বোন, মেহেদীর বোন। এই মাঝখানে রেখে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অনুপাত বানায়ে সমান করতে হবে। এখন তারপরে কি বলল, মেহেদীর বয়স 12 বছর, এই যে মেহেদী তার বয়স 12, তার পিতার বয়স 48, এই পিতার বয়স হচ্ছে 48। এখন কোশ্চেন হচ্ছে কি যে বোনের বয়স কত, তাহলে বোনের বয়স কত কে জানে, বোনের বয়স তো আমরা জানি না। তাহলে জানি না মানে সেটাকে আমরা কি লিখলাম, এক্স। বোনের বয়স আমরা জানি না। তাহলে এখন কথা হচ্ছে যে আপনি তো লিখলেন, তাহলে এইখানে আপনি মাঝখানে সংখ্যাটা বসাইছেন, ভালো কথা। তাহলে সমানুপাত বা সমানুপাতি এই কথাটার কাহিনীটা কি ছিল একটু আগে আমরা দেখছিলাম, যে অনুপাত বানায় সমান আকারে প্রকাশ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে এখানে অনুপাত বানাবো কেমনে। এখানে অনুপাত বানানোর নিয়ম হচ্ছে প্রথম দুইটা মিলে, এই দুইটা মিলে একটা অনুপাত আসবে, আর এই দ্বিতীয়টা আর তৃতীয়টা মিলে আরেকটা অনুপাত বানাইতে হবে। তার মানে অনুপাত আসবে কেমন একটু খেয়াল করেন, 12 আর x মানে হচ্ছে তাহলে 12 অনুপাত x, আর ইকুয়াল টু এই পাশে থাকবে হচ্ছে x অনুপাত 48। এই হচ্ছে অঙ্ক। আসলে মধ্য সমানুপাত প্রকাশ করার নিয়ম হচ্ছে এটা। এতটুকু এখন বোঝা গেছে কিনা দেখেন। জি স্যার। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করি চলেন। তাহলে এটাকে কি লেখা যায়, পরের লাইনে 12/x = x বাই কত 48। 40। ঠিক আছে, তাহলে একদম বাচ্চাদের মতন করে যদি অঙ্ক করতে যাই, x গুণন করলাম x², আর এদিকে থাকলো হচ্ছে আমাদের কত 12 গুণন 48। এখন x এর মান বের করতে হবে, তার মানে বর্গ এই পাশে আসলে বর্গমূল হয়ে যাবে 12 গুণন 48। হ্যাঁ না না, ঠিক আছে।
জি জি স্যার স্যার ওকে, ঠিক আছে তাহলে জি এখন স্যার 12কে যদি আমরা ভাঙানোর চেষ্টা করি একদম বাচ্চাদের মতন করে, স্যার 12 48 এত বড়, আমরা এখন বর্গমূল কেমনে করব? ভালো কথা, তাহলে আপনি ভাঙান। 12কে ভাঙাই, 2 দ্বারা ভাগ করলে কয়বার যায়? 6। আবার 2 দ্বারা 6কে ভাগ করলে 3। তাহলে 12কে ভাঙাই দিলে আমরা কি বলতে পারি? 2 গুণন 2 গুণন 3 বলা যায় কি যায় না? জি স্যার যাই। 48কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, আসলো হচ্ছে 24। 24কে 2 দ্বারা ভাগ করলে 12। 12কে 2 দ্বারা ভাগ করলে 6। 6কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 3। তার মানে আমরা 48কে ভাঙ্গাই দিয়ে 1 2 3 4 4টা 2 গুণন 3 বলা যায় কিনা? 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 24 দোকানে 48 বলা যাবে। জি স্যার বলা যাবে বর্গমূল স্যার। করার অর্থটা কি? বর্গমূল করার অর্থটা হচ্ছে জোড়া আকারে সংখ্যাগুলো থেকে একটা করে সংখ্যা আপনাকে বেছে নিতে হবে। জোড়া আকারে সংখ্যাগুলো থেকে একটা করে সংখ্যা বেছে নিতে হবে। 2টা 2 থেকে একটা 2 নিলাম, 2টা 3 থেকে একটা 3 নিলাম, এই 2টা 2 থেকে একটা 2, আবার এই 2টা 2 থেকে একটা 2। তাহলে কত আসতেছে? 2 দোকানে 4, 3 4 12, 12 দোকানে কত? 24। তার মানে অ্যান্সার পাওয়া গেছে, অ্যান্সার আসবে 24, অর্থাৎ বোনের বয়স হচ্ছে 24। যে ক্যালকুলেশনটার আরেকটা সহজ প্রসেস ছিল, সেটা কি? আমরা তো জানি উত্তর 16, 24, 18 আর 20, এর বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। তাহলে এই যে এক্সের মানটা দেখতেছেন, এই মানটাতে এমন একটা মান বসাইতে হবে যেটা প্রথম দুইটার অনুপাত এবং পরের দুইটার অনুপাত যেন সেম হয়। যেমন আমি যদি এখানে 16 বসাই, কথার কথা এখানে যদি 16, 12 আর 16-র অনুপাত আপনার কত চলে আসে? 4 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এখানে 3 আর 4। 16 আর 48-এর অনুপাত কি 3 আর 4 আসে? আসে না। না তার স্যার মানে এখানে 16 না বসবে স্যার না, বাদ দেন। আসবে না। হ্যাঁ 16 বসবে না, বাদ দেন। আসেন 24 যদি বসাই, 12 আর 24-এর অনুপাত দেখেন 1:2। 24 আর 48-এর অনুপাতও কত আসে? 1:2। 1:2 এই সেম চলে আসছে অনুপাত, কাকে বসাই দিয়ে? 24। দ্যাটস ওয়াই 24 উত্তর 24। তাহলে আর আপনার এই কষ্টটা পরীক্ষার হলে করা লাগবে না। দেখেন তো বোঝা গেল কিনা বিষয়টা? জি স্যার আমি দুইটাই করে দিছি, আমি অঙ্কও করে দিছি, আমি ট্রিক্সও আপনাদেরকে বলে দিলাম। যেহেতু উত্তর আছে, আপনি উত্তর বসাই দিয়ে চেক করবেন, যেখানে অনুপাত সেম আসবে তাহলে সেটাই আপনার জন্য পারফেক্ট অ্যান্সার। ক্লিয়ার এখন? জি স্যার গুড। তাহলে এইটাও আমরা বুঝে গেলাম অনুপাতের অঙ্কটার কাহিনী। চলেন দেখি, আবার আমরা একটা কোশ্চেনে চলে গেছি। কি বলছে? দুইটি সংখ্যার অনুপাত 5:8। একটা সংখ্যা 5 ভাগ আর একটা সংখ্যা 8 ভাগ। তাহলে প্রথম সংখ্যা 5 আর দ্বিতীয় সংখ্যা 8, এরকম কি বলা যাবে? না, বলতে হয় কি? না প্রথম স্যার সংখ্যা তাহলে হচ্ছে 5x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের তাহলে 8x। কারণ অনুপাতগুলোকে সংখ্যা বলা যায় না। 5:8 মানে প্রথমটা 5 পরেরটা 8 না, কথাটা হচ্ছে প্রথমটা 5 ভাগ পরেরটা 8 ভাগ। সংখ্যাতে বলতে গেলে আমরা ছোটবেলায় জানি যে কি করতে হয়, একটা ভেরিয়েবল দ্বারা গুণন করে দিতে হয়। তাহলে বলতে হবে 5x 8x, বা 5y 8y, বা 5a 8a, এইরকম করে আপনাকে বলতে হবে। তাহলে আমি কি বলতে পারি যে প্রথম সংখ্যা 5x, দ্বিতীয় সংখ্যা 8x, এতটুকু কি বলা যায় কিনা? জি স্যার ওকে। এরপরে বলল উভয়ের সঙ্গে 2 যোগ করলে, প্রথমটার সঙ্গেও 2 যোগ, দ্বিতীয়টার সঙ্গেও 2 যোগ করার পরে কি হবে বলল? অনুপাতটি নাকি 2:3 হবে। তার মানে এই সংখ্যাটার অনুপাত 2:3, মানে 2/3 লেখা যাবে কি যাবে না? জি স্যার তাহলে এখন চলেন দেখি তো আমরা একটু ক্যালকুলেশন করি। 3 দ্বারা যদি এইদিকে গুণন করে দেই, 15x, 3 দোকানে 6, 8 দোকানে 16x, 2 দোকানে 4। 16x plus 4 15, 16-র মধ্যে ডিফারেন্স x, 6 আর 4-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে x এর মান 2। এতটুকু কি বলা যাবে কি যাবে না? জি স্যার যাবে স্যার গুড। জি তাহলে স্যার, এখন যাবে। দেখেন কোশ্চেন কি বলছে, সংখ্যা দুইটি কি কি? প্রথম সংখ্যা কত ছিল? 5x। দ্বিতীয় সংখ্যা কত ছিল? 8x। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি 2, তার মানে প্রথম সংখ্যা 5 দোকানে কত? 10। দ্বিতীয় সংখ্যা 12 আর 18 হবে। 8 গুণন 2, তার মানে দ্বিতীয় সংখ্যা আমরা পেয়ে গেছি 8 দোকানে কত? 16। তার মানে 10 আর 16 কোথায় 10 আছে? আর 16 এই যে ঘ। দেখেন 10 আর 16। দেখেন সহজ সহজ কোশ্চেনগুলো কিন্তু তারপরে পরীক্ষায় আসা কোশ্চেন, এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসছে, কোনো না কোনো পরীক্ষাতে আসা কোশ্চেন কিন্তু এগুলো। ক্লিয়ার? জি স্যার গুড। তাহলে এখন কি বুঝতে পারছেন কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে আসলো? জি স্যার স্যার ওই দুই দুই যোগ হবে না? ও 2 যোগ হবে। দেখেন তো কি বলছে, 2 যোগ করলে অনুপাতটি এত হবে। 2 যোগ করলে, তাহলে বলেন আসলে কি আপনি 2 যোগ করছেন? করি নাই। না না। করি না স্যার। হ্যাঁ,
2 যোগ করলে অনুপাতটা এত আসবে। তাহলে সংখ্যা দুইটি কি কি? তার মানে সংখ্যা ওই 5 ভাগ আর 8 ভাগই আছে ভাই। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। এখানে যদি বলতো এরকম কথা যে বর্তমানে সংখ্যা দুইটি কত, কি বলতো ভাই কথাটা? বর্তমানে সংখ্যা। এইবারে তাহলে এখন বলেন বর্তমানে সংখ্যা দুইটি কত বলতে কি আগেরটা বোঝায় নাকি নতুন যেটা আসছে সেটাকে বোঝায়? নতুন যেটা নতুনটা আসবে বোঝায়। হ্যাঁ, নতুন- এইবারে নতুন তাহলে যেটা আমরা 2 যোগ করে দিতাম, 10-এর সাথে 2 যোগ, 16-র সঙ্গে 2 যোগ, তাহলে আমরা 12 আর 18 বলতাম। বা যদি বলতো নতুন সংখ্যা দুইটি আমাদের কত কত, ঠিক আছে, তাহলেও আমরা বলতাম 12 আর 18। ক্লিয়ার এখন বিষয়টা? জি স্যার। গুড। তাহলে 5 নাম্বারের চেহারাটাও আমরা বুঝে নিলাম কিভাবে সলভ করতে হবে। আসেন একটু 6 নাম্বারের দিকে যাই। কি বলছে? খুবই পরিচিত কোশ্চেন, ছোটবেলায় আমরা এরকম কোশ্চেন দেখে আসছি। একটি জারে দুধ এবং পানির অনুপাত 5:1। তার মানে প্রথমটা হচ্ছে আমাদের কি দুধের পরিমাণ, তারপরেরটা পানির পরিমাণ। তাহলে দুধ আমাদের 5, তাহলে আমি কি বলবো 5 লিটার নাকি আমি বলবো 5x লিটার? 5x ফাইভ লিটার। ফাইভ হ্যাঁ, এক্স লিটার। পানির পরিমাণ কি 1 লিটার বলবেন নাকি পানির পরিমাণ শুধু x লিটার বলবেন? x লিটার। এক লিটার। তাহলে দুধ হচ্ছে আমাদের 5x লিটার, পানি হচ্ছে x লিটার। ডেফিনেটলি বোঝাই যাচ্ছে পানির চাইতে দুধের পরিমাণটা বেশি। ওরাও তাই বলছে, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে আমি কি বলতে পারি যে এই দুধের পরিমাণ থেকে পানির পরিমাণের বিয়োগফলটাই আসলে 8 লিটার, হ্যাঁ না? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4x এর মান 8, তাহলে অবশ্যই x এর মান 2 বের করতে বলছে। Two. পানির পরিমাণ কত? তাহলে পানির পরিমাণ লিটার। ছিল 1 ভাগ, মানে কত ছিল x, তাহলে সেই x এর মানটাই তো আসছে 2। দ্যাটস ওয়াই তাহলে আমরা বলতে পারি পানির পরিমাণ তাহলে 2 লিটার, হ্যাঁ না? 2 লিটার। জি স্যার। সবাই জি কি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যেটা আপনি চাইলে মুখে মুখেও করতে পারতেন, এগুলো কোনো কিছু লেখার দরকারই ছিল না। যেমন পানি 1 ভাগ, দুধ 5 ভাগ। 1 ভাগের চাইতে 5 ভাগ কয় ভাগ বেশি বলেন তো? 4 ভাগ। 4 ভাগ বেশি। 4 ভাগ বেশি। তাহলে আমরা বলতে পারি ভাগ হিসাবে যে দুধ হচ্ছে 4 ভাগ বেশি। আর কোশ্চেন বলছে দুধ হচ্ছে 8 লিটার বেশি। তাহলে দেখেন দুধ 4 ভাগ বেশি, দুধ 8 লিটার বেশি, দুটাই তো একই তথ্য। তাহলে কি বলা যায় না যে 4 ভাগ মানেই 8 লিটার, হ্যাঁ না? জি স্যার বলা যায়। তাহলে 4 ভাগে 8 লিটার হইলে 1 ভাগে কয় লিটার থাকে? 2 লিটার। 2 লিটার। তাহলে পানি আছে 1 ভাগ, তাহলে 1 ভাগ মানে কয় লিটার? 2 2 লিটার। লিটার। উত্তর শেষ। দেখেন 2 লিটার, কোনো লেখালেখি করার প্রয়োজন নাই। ক্লিয়ার এখন? জি জি। ওকে, তাহলে 6 নাম্বারটাও আমরা বুঝে নিলাম। চলে আসেন 7 নাম্বারটা দেখি কি বলছে। 5:18, 5 অনুপাত 18, তারপরে 7:2, 7 অনুপাত 2, 3:6, 3 অনুপাত 6। অনুপাত কয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি? 3টা। তিনটা। এই 3টা অনুপাতের কি করতে বলছে? মিশ্র, মিশ্র মানে অনুপাত। মিক্সড করা লাগবে, সহজ কথা শরবত বানানো লাগবে। এখন এদেরকে সবগুলোকে আমরা মিক্সড করব। এখন কোশ্চেন হচ্ছে কেমনে মিক্সড করবেন? মিক্সড করার বা মিশ্র অনুপাতে নিয়ে আসার উপায় হচ্ছে সবগুলোর প্রথম রাশিকে প্রথম রাশির গুণনফল হিসাবে লিখবেন, সবগুলোর পরপদকে বা শেষের পদকে তাদের গুণন আকারে রেখে দেবেন। সহজ কথা, মিশ্র অনুপাত শেষ। তার মানে মিশ্র অনুপাতের প্রথমটা আসবে তাহলে 5 ভাগ গুণন 7 ভাগ গুণন 3 ভাগ, আর পরেরটা তাহলে আসবে 18 ভাগ গুণন 2 ভাগ গুণন 6। সবগুলোর প্রথম রাশিগুলো প্রথম রাশি হিসাবে গুণন হবে, সবগুলোর পরের রাশিগুলো পরের রাশি হিসাবে গুণন হয়ে যাবে। এই হচ্ছে মিশ্র অনুপাতের প্রকাশের মাধ্যম। এতটুকু কি বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। জি স্যার। আমরা একটু ছোট করতে চাই, চলেন তো দেখি এটাকে ছোট করা যায় কিনা। 5 দ্বারা এদিকে কাউকে ভাগ করা যায়? যায় না। 7 দ্বারা কাউকে ভাগ করা যায়? যায় না। কিন্তু 3 দ্বারা তো মনে হয় ভাগ করতে পারি। 3 6 18 করে দেওয়া যায় না, হ্যাঁ না? আর তো কোনোটাতে ভাগ করা যায় না। তাহলে এই পাশে থাকলো কত? 5 7 35, আর এই পাশে থাকলো 6 6 36, 36 দোকানে কত? 72। আর তো ছোট করা যায় না। তাহলে মিশ্র অনুপাতের মান পাওয়া গেল 35 অনুপাত 72। কোথায় আছে? এই সেই গ নাম্বার 35 অনুপাত 72। নাম্বার। হ্যাঁ, গ নাম্বারটা। এবার কি মিশ্র অনুপাতের লেখার প্রসেসটা কি আমরা পাইলাম? জি স্যার। জি স্যার। গুড।
তাহলে মিশ্র অনুপাত লেখার প্রকাশটা আমরা পেয়ে গেছি। এইবারে তাহলে দেখি তো আমরা আমাদের পরিচিত একটা কোশ্চিনের সঙ্গে ম্যাচ করাই। ছোটবেলায় এই কোশ্চিনটা আমরা অনেকবার করছিলাম। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা এবং তামার পরিমাণ 3:1, এতে কি পরিমাণে সোনা মেশাইলে অনুপাত 4:1 চলে আসবে? প্রথম কথা, এই 16 গ্রামের সবটুকু তো আমাদের সোনা না, এর মধ্যে সোনাও আছে তামাও আছে, দুটাই আছে। কি অনুপাতে আছে? 3:1। তাহলে আমি কি এটা বলতে পারি যে শুরুতে সোনার পরিমাণ তাহলে ছিল এই 16 গ্রামের 3 ভাগ আর 1 ভাগ, টোটাল 4 ভাগের 3 ভাগ। তার মানে আমাদের কত আসে? 4 4 16, 3 4 12 গ্রাম। 16 গ্রামের মধ্যে 12 গ্রাম তাহলে সোনা আর বাকিটুকুই তামা। তার মানে তামা কত? 16 বিয়োগ 12, তার মানে হচ্ছে 4 গ্রাম আমাদের তামা। হ্যাঁ না না? বলা যায় কি যায় না? হ্যাঁ জি স্যার। তাহলে যাই। চিন্তা করেন, সোনা আছে কত গ্রাম আমাদের কাছে? সোনা আছে 12 গ্রাম, তামা আছে কত গ্রাম? 4 গ্রাম। ওরা 4 গ্রাম। বলতেছে এতে কি পরিমাণে সোনা মেশাইলে, কতটুকু সোনা মেশাবো? জানি না ভাই কতটুকু সোনা মেশাবো। ধরলাম আমরা x গ্রাম সোনা মেশাবো, তাহলে সোনা আগে ছিল 12, তার সঙ্গে আরো যোগ হইল x গ্রাম। তাহলে 12 প্লাস x কি? 12 প্লাস x বর্তমানে সোনার পরিমাণ। তামা আগেও ছিল 4, তামা এখনো আছে 4। তামা নিয়ে আমরা এখানে কোনো কাজ করি নাই, দ্যাটস ওয়াই তামার মানের কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা উপরেরটা বলতে পারি বর্তমানে সোনা, নিচেরটা বলতে পারি বর্তমানে তামা। এই সোনা আর তামার বর্তমানে অনুপাতটা কত আসবে তারা কোশ্চেনে বলেই দিছে, 4:1, অর্থাৎ 4/1। তাহলে এখানেও যদি বজ্র গুণন করি আমরা, 12 যোগ x = 4 4 16, তার মানে x এর মান 12 এই পাশে আসলো, বিয়োগ হয়ে গেল 4। এক্সটা কি? এক্সটাই তো আমরা নতুন করে কতটুকু সোনা মেশাবো তার পরিমাণ। কোশ্চেন সেটাই বের করতে বলছে যে আপনি সোনা মেশাবেন কত গ্রাম। তাহলে কত গ্রাম পাইছি? 4 গ্রাম। এই সেই উত্তর, 4 গ্রাম আমাকে সোনা মেশাইতে হবে। লজিকটা কি বোঝা গেল কিনা এবার একটু বলেন। জি স্যার। ক্লিয়ার? তাহলে ছেড়ে দেওয়া যাবে এটা। আর আরেকটু জি বুঝিয়ে স্যার। দেন। আর একটু কোন জায়গাটা চট করে একটু বলেন তো। 16 গ্রামের মধ্যে প্রথমে সোনা ছিল কত গ্রাম? 3 ভাগ আর 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ। 16 গ্রামের 4 ভাগের 3 ভাগ সোনা। হ্যাঁ না না? হ্যাঁ জি স্যার। তাহলে কত গ্রাম আসলো? 12। তাহলে 16-র মধ্যে 12 গ্রাম যদি সোনাই হয়, 16 থেকে 12 চলে গেলে বাকি 4 গ্রামই তাহলে তামা। হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ তাহলে সোনা 12 গ্রাম, তামা 4 গ্রাম। ওরা বলছে নতুন করে সোনা মেশান, কত গ্রাম জানি না, ধরলাম x গ্রাম। তাহলে বর্তমানে আমাদের সোনা আসবে 12 যোগ x গ্রাম, তামা যা ছিল তাই। এই বর্তমানে সোনা আর বর্তমানে তামার অনুপাত তারা কোশ্চেনে বলেই দিছিল 4/1, 4/1। এই সেই আমাদের কাহিনী। এটাই সলভ করলাম, x এর মান চলে আসছে। এখন কি ক্লিয়ার? জি হ্যাঁ। গুড। তাহলে 8 নাম্বারটা কি ছেড়ে দেওয়া যাবে? জি স্যার। তাহলে 8 নাম্বারটা গেল। আসেন দেখি আমরা পরেরটার একটু চেহারা। এইটা মনে হয় বলার দরকার হবে না, কারণ 8 পারলে এটাও পারবেন, এটা নিজেরা করেন, আমি আর বলবো না। আগে 60 লিটার ফলের রসে আম এবং কমলার অনুপাত 2:1, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 আসবে? আগেরটা এটা সেম কোশ্চেন। এইবারে আপনাদের যার যার মন চায়, যেটা যেটা মন চায় উত্তর বলে দেন। 10 স্যার 60 হবে। 60 লিটার। গুড। একজনের চলে আসছে, দুইজনের চলে আসছে, বাকিদের সবার কি আসছে? দুই একজন একটু বলেন সবার কি 60 নাকি 60 ছাড়াও দুই একটা অ্যান্সার আসছে? আসছে সবার? আর কেউ অ্যান্সার দিতে চান না? তাহলে এখানে তো বলার কোনো কিছুই নাই। তাহলে আমাদের প্রথমে এই আমের রসের পরিমাণ কতটুকু ছিল? 60-এর 2 যোগ 1, এটা 2 ভাগ, তার মানে কতটুকু? 40 লিটার। আর বাকিটুকুই ছিল হচ্ছে কমলার রস। তাহলে 60 থেকে 40 বাদ দিলাম, তার মানে 20 লিটার।
তাহলে ওদের কথা অনুযায়ী আম আগে ছিল 40, কমলা আগে ছিল 20। ওরা নতুন করে আমাকে মেশাইতে বসে কার পরিমাণ? কমলা রস। কতটুকু মেশাবো কমলা। জানি না মানে এক্স। তাহলে X আম যা ছিল তাই ছিল, এটাই ইকুয়াল টু কোশ্চেনের তথ্য অনুযায়ী 1/2। এটাই সলভ করলে এক্স এর মান কতটুকু চলে আসতেছিল? এক্স এর মান চলে আসছিল মনে হয় আমাদের 60। আমি আর সলভ করে দিলাম না, নাকি আবার বজ্র গুণন করে দেওয়া লাগবে? করে দিতে হবে? জি না। জি না, না, স্যার। good। এই সেই তাহলে উত্তর আমাদের 60টার। তাহলে বলেন 9 নাম্বারটায় এবার কি তাহলে ক্লিয়ার করা গেল কিনা? জি স্যার ক্লিয়ার? জি স্যার গুড। তাহলে 9 নাম্বারের গল্প টল্প কমপ্লিট। আমরা একটু চলে যাই পরেরটাতে। আসেন, অনুপাতের আরেকটা অঙ্ক দেখা যাচ্ছে, যেটা কাকে নিয়ে কথা হচ্ছে? পিতা এবং পুত্রকে নিয়ে কথা। দেখেন, পিতা এবং পুত্রকে নিয়ে তারা কি বলতেছে, যে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 7:3। ঠিক আছে, তাহলে আমরা কি এইটা বলতে পারি যে বর্তমানে পিতা আর হচ্ছে পুত্র, এই পিতার বয়স তাহলে বর্তমানে আমাদের 7x আর পুত্রের বয়স বর্তমানে 3x। এতটুকু কি বলা যাবে কি যাবে না? বলেন আগে। বলা যাবে যাবে। বলা যাবে? যাবে জি। স্যার গুড। এখন বলছিল কি 4 বছর পূর্বে। এই বলেন তো, পূর্বে হইলে কি বয়স যোগ হয় নাকি বিয়োগ হয়? বিয়োগ বিয়োগ হয়েছে বিয়োগ স্যার বিয়োগ হয় স্যার। আজকে আপনার বয়স 30, 5 বছর আগে কত ছিল? 5 বছর পূর্বে কত ছিল? বয়স কি যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ। বিয়োগ বিয়োগ হবে। হবে। তাহলে 4 বছর পূর্বে মানে কি দুইজনের কাছ থেকে 4 করে বিয়োগ হয়ে যাবে না ভাই? জি স্যার। জি। জি স্যার গুড। জি স্যার। তাহলে দেখেন 4 বছর পূর্বে তারা কি বলতেছিল, তাদের বয়সের অনুপাত ছিল নাকি 13:5। তাহলে এখন কোশ্চেন 13 আর 5 কি? এটা 4 বছর আগেকার অনুপাত। তাহলে পিতার বর্তমান বয়স থেকে 4 বছর আগে বয়স কত ছিল? -4। পুত্রেরও তাহলে 4 বছর আগেকার বয়স -4। তাহলে উপরেরটা 4 বছর আগেকার পিতা, নিচেরটা 4 বছর আগেকার পুত্র। এই অনুপাতটাই কোশ্চেনের তথ্য অনুযায়ী কত? 13:5। তার মানে 13/5। এটা কি বলা যাবে কি যাবে না? বলেন। যাবে। যাবে স্যার তাহলে তো মনে হয় যাবে গল্পই স্যার। শেষ। আমরা কি এক্স এর মানটা বের করতে পারি না? জি স্যার পারবো জি স্যার। হেল্প করেন। 5 দ্বারা গুণন করলে কত আসবে? 35 এক্স 35 4 5 20। 13 দ্বারা 3 39 এক্স 4 39 13 52 52। 52। তাহলে এখন আসেন 39 আর 35 ডিফারেন্স করলে কত চলে আসতে আছে আমাদের? 4x। 20 আর 52 ডিফারেন্স করলে কত চলে আসে? 32। 32। তাহলে এক্স এর মান 8। এতটুকু সমান বলা eight। যায় কি যায় না? জি স্যার বের করতে তাই। বলছে বর্তমানে কার বয়স কত, বর্তমানে পিতার বয়স কত, বর্তমানে পুত্রের বয়স কত, এটাই বের করতে বলছে। পিতার বয়স 7 গুণন এক্স এর মান, তাহলে কত পাইছে? 8। 56 56। আর 56। পুত্রের বয়স হচ্ছে আমাদের 3 গুণন 3 আছে 8, 24। তার মানে কত? 24। তার মানে অ্যান্সার পাওয়া গেছে 56 24। কোথায় আছে 56 24? সপন নাম্বার এই প্রথমটাই ক আছে। নম্বর। তাহলে পাওয়া গেছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমাদের এই সেই 56 আর 24। তাহলে এখন বলেন অনুপাতের কাহিনীটা কি বোঝা গেল কিনা? জি স্যার ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার পারবেন তাহলে এখন এই ধরনের কোশ্চেন যদি থাকে কি নিবা? জি স্যার পারবো। ইনশাআল্লাহ স্যার পরীক্ষার হলে পারলেই হইল। পারবেন? এই এটা নাকি? এটা এখানে। ঠিক আছে, তাহলে 10 নাম্বার। জি স্যার। জি স্যার। জি স্যার। একটা ধারণা কি পাচ্ছেন তো নাকি? জি জি। আচ্ছা, জি আসেন, স্যার। এটাও আমরা ছোটবেলায় এরকম অঙ্ক করে আসছি। কি করতে বলছে কোশ্চেনে? দুইটা অনুপাত দেওয়া ছিল। এ আর বি এর অনুপাত দেওয়া ছিল 4:7, আর বি আর সি এর অনুপাত দেওয়া ছিল কত আমাদের? 5 6। 5 আর 5 6। 6। আর কোশ্চেন আমাদেরকে কি বের করতে বলছে বলেন তো? এ অনুপাত ABC বি অনুপাত এ অনুপাত বি অনুপাত সি। একদম আল্লাহর ওয়াস্তে যা আছে সব আপনাদের এখন কি করা লাগবে? আপনাদের এই জায়গাটায় এখন বের করতে হবে, অর্থাৎ এ বি সি তিনটারই অনুপাত তাহলে কত আসবে, এটাই কোশ্চেন আমাদের কাছ থেকে বের করতে বলছিল। হ্যাঁ না? হ্যাঁ। হ্যাঁ গুড। তাহলে এখন জি স্যার। কোশ্চেন যে এই দুইটা অনুপাতকে আমরা কিভাবে একটা অনুপাতে নিয়ে আসতে পারি, এটাই তো হচ্ছে আমাদের মেইন কাজ, তাই না? জি স্যার। জি জি স্যার তাহলে এখন কোশ্চেন দুইটা অনুপাতকে একটা অনুপাতে নিয়ে আসার মূল প্রসেসটা কি? মূল প্রসেসটা হচ্ছে এইটা। যদি কখনো আপনি খেয়াল করে দেখেন যে দুইটা অনুপাত আমাদের দেওয়া আছে,
এই দুইটা অনুপাতের মধ্যে ভালো করে খেয়াল করেন এখনকার কথাটা, যেই দুইটা অনুপাত আমাদের দেওয়া আছে সেই দুইটা অনুপাতের ক্ষেত্রে যদি দেখেন প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি আর তারপরে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশিটা সেম, এই শর্ত যদি আপনার ঠিক থাকে তাহলে আমরা দোয়া লিখে দিয়ে দেবে। হ্যাঁ এই যে আগেই লাভ দিছে রে, তাহলে এখন কি করা লাগবে বলেন? স্যার দোয়া লিখে দেবো। ওই যে দোয়া লিখে দিবেন, তাহলে দেন, তাহলে দোয়া লিখে দিলে এই জায়গাটার গল্প টল্প কি হয়ে যাবে, আপনার 20, গল্প টল্প এই 35, জায়গাটা 42 কমপ্লিট। এখন দোয়াটা কখন, এটা শর্ত দোয়ার হচ্ছে নাম্বার হবে। জরুরি, যদি প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি মেলে তাহলেই কিন্তু এই এটা কাজে লাগবে, তাছাড়া কিন্তু জীবনেও লাগবে না। কথা কি বুঝতেছেন কিনা বলেন? জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? জি জি। স্যার। জি স্যার। তাহলে স্যার এখন একটু মাঝে উপখাদ্যতে একটু ঘুরাই দিছিল, তখন মিলিনি। ও দাঁড়ান না, বলতেছে এখনো শেষ হয়নি স্যার, আগে বোঝেন আগে। তাহলে এখন এই জায়গাটায় আপনি যদি ইউজ করেন তাহলে আপনার কত চলে আসবে, প্রথমটা আছে এ, তারপরেরটা আছে বি, আর তারপরেরটা হচ্ছে কে সি। গুণন করে দেন, 4 আর 5 কত আসে 20, তারপরে 5 আর 7 হচ্ছে কত 35, আর তারপরে 7 6 42, তার মানে অনুপাত আসবে 20 35 42। ছোট করা সম্ভব না, তাহলে ছোট করব না, তাহলে 20 35 42 মনে হয় গ নাম্বারেই ছিল, হ্যাঁ না না? জি স্যার। এখন কোশ্চেন যদি এরকম বলতো যে এ অনুপাত বি এর অনুপাত দেওয়া আছে হচ্ছে কত জানি 4:7, আর এইদিকে বি আর সি না বলে বললো সি আর বি এর অনুপাত হচ্ছে আমাদের কত, আমি ওটাই দিলাম 6 আর 5 দিলাম, ঠিক আছে ঘুরাই দিলাম 6 আর 5। তাহলে এখন বলেন প্রথমটার দ্বিতীয়টা আর দ্বিতীয়টার প্রথমটা কি সেম? জি না। তাহলে এখন বলেন কি অ্যাপ্লাই করা যাবে? নো। না। তাহলে অ্যাপ্লাই যদি না করতে পারেন এটাতে ঘুরাই দেন, ঘুরাই দিলেই তো অ্যাপ্লাই করা যায়। স্যার বোঝা কিভাবে যাচ্ছে কি? ঘোরাবো? চালাই নিতে হবে। ও মা, কিভাবে বিটাকে ঘুরাবেন চালাই মানে? নিতে হবে। বি আর সি 5 6, তাহলে আমি সি হ্যাঁ। আর বি এটাকে ঘুরাই দিছি 6 আর 5 করে দিছি। জি স্যার। এ ঘুরানো কি খুব বি জটিল অনুবাদ নাকি? সি লিখলেই তো হবে স্যার। ঘুরানো কি খুব জটিল? না একদমই স্যার, না বি স্যার। টু সি লিখে আরেকটা দেবো। কাহিনী আছে, সেটা হচ্ছে যে এই দুইটাকে এক জায়গায় নিয়ে আসার মূল প্রসেসটা কোনটা? মূল প্রসেস হচ্ছে আগে খোঁজেন কমন কে, বলেন তো এই দুটার মধ্যে কে কমন আছে ভাই? বি বি কমন। গুড, বি আগে common কমন আছে। খোঁজেন। দ্বিতীয় কাজ হচ্ছে কমনের সংখ্যাকে সেম করা লাগবে। এখানে বি আছে 7, এখানে বি আছে 5, এই 5 আর 7 কি সেম? না না স্যার। স্যার। সেম করা লাগবে। এখন না। কোশ্চেন হচ্ছে সেম কেমনে করব? বিপরীত সংখ্যা দ্বারা গুণন করেন, 5 কে 7 দ্বারা, 7 কে 5 দ্বারা গুণন করেন, তাহলে 5 দ্বারা দেখেন দুইটা সেম গুণন। হয়ে যাবে। তাহলে এটাকে যদি জি 5 স্যার। দ্বারা গুণন করি, এটাকেও 5 দ্বারা গুণন, এটাকে যদি 7 দ্বারা গুণন করি, এটাকেও 7 দ্বারা গুণন। অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দ্বারা গুণন করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ না না? জি স্যার। হ্যাঁ। তাহলে দেখেন এ এখানে কত আসছে, 4 5 কয় ভাগ? 20 ভাগ। তখন বি আমাদের কত, 5 7 কত আসছে? 35 ভাগ। 35 বি যখন 35 ভাগ, তখন সি আমাদের কয় ভাগ আসছে? 6 7 42। ওই যে দেখেন 42 आंसर কিন্তু 20 35 42 আসছে, হ্যাঁ না না? জি স্যার। এটা হচ্ছে মূল স্যার। পদ্ধতি। ওই ধ এইসব আপনি যদি নাও জান তাও আপনি অঙ্কটা করতে পারবেন, এটা হচ্ছে বেসিক। এখন বোঝা গেল কিনা বলেন? জি স্যার। জি স্যার। দুটাই কি ক্লিয়ার হইছে? জি জি স্যার। স্যার। গুড। চলেন তাহলে দেখি একটু আমরা 12 নম্বরের দিকে যাই। 12 নম্বর কোশ্চেনে কি বলতেছে একটু খেয়াল করেন। 12 নম্বর কোশ্চেনে কি বললো? দুইটি সংখ্যার বিয়োগফল 63। 66 দুইটি সংখ্যার বিয়োগফল কত? 66। তাদের অনুপাত হচ্ছে 7:5। 7:5 সংখ্যা দুটি কত? এইটা মনে হয় বলার দরকার হবে না, কারণ এটা একেবারে ছোট বাচ্চাদের কোশ্চেন। বলেন, আপনারাই বলেন, বলবো না, এটা মুখে মুখে করা যায়। বলেন কার কত আসছে? স্যার 231 আর 165। অ্যান্সার গ নাম্বার আসছে একজনের। গুড। বাকিদের? স্যার প্রথমে ছিলাম না, হ্যাঁ বুঝি নাই কি হয়েছে। প্রথম 3টে 4টে ছিলাম না। প্রথম 3টা স্যার, 4টায় ছিলেন না তো ভালো গ হয়েছে, নাম্বার রেকর্ড আছে, এটা। রেকর্ড থেকে পরে দেখে নেবেন। আসছে সবার গ? জি স্যার। আচ্ছা, এটা তো এমনি এমনি করা যাচ্ছিল। দুইটা সংখ্যার অনুপাত 7 আর 5, তার মানে প্রথম সংখ্যা যদি 7 ভাগ হয় 7x হয়, পরেরটা হচ্ছে কত? 5x।
এই দুইটার হ্যাঁ। বিয়োগফলটাই তো তারা বলে দিছে 66, তাহলে এটা 66 ইকুয়াল টু 66। আর কি করবেন, তার মানে টোয়াইজ এক্স এর মান যদি 66 হয় তাহলে আমরা এখান থেকে এক্স এর মান কত বলতে পারি, 33, হ্যাঁ না না? 33 তাহলে এক জি একটা স্যার ভাগে 33 করে আছে। তাহলে এখন সংখ্যা দুইটা কত কত বলছে, এক্স এর মান 33, তাহলে প্রথমটা আসবে 7 7 and গুণন 5 33, তাহলে পরেরটা আসবে কত, 5 গুণন হচ্ছে 33। এই হচ্ছে অঙ্ক, শেষ, হ্যাঁ না না? হ্যাঁ তাহলে এখন ওই 7 গুণন 33 করলে কত আসে, 231, আর 5 গুণন 33 করলে কত আসে, 165। এই সেই অ্যান্সার হচ্ছে 231, 135। তার মানে মূল কাজ হয়ে গেছে, শুধু আসলে গুণন করা। 7 গুণন 33 কত হয়, 5 গুণন 33 কত হয়, এটাই হচ্ছে আসলে মূল জায়গা। বাকিটুকু দেখেন, এত মনে হয় টেনশন করার কোনো কারণই ছিল না। ক্লিয়ার? হ্যাঁ না না? জি স্যার এইভাবেই করছি। গুড। এইভাবে করা ছাড়া উপায়ও নাই, ঠিক আছে, জিনিস এটাই আসলে। তাহলে এখন বলেন তো একটু, অনুপাতের কি একটা ধারণা টারণা, মিশ্রণের একটা ধারণা টারণা কি আসতেছে কিনা? হ্যাঁ আসতেছে। জি স্যার আসতেছে, গুড। তাহলে আসলে তো ভালোই। এখন শুধু আসলে নয়, এগুলো আবার কি করা লাগবে, ধরে রাখা লাগবে, কিন্তু এগুলো না ধরে রাখলে আবার বিপদ কিন্তু। এই যে দেখেন আরেকটা কোশ্চেন, একেবারে বাচ্চাদের কোশ্চেন, এটাও নাকি একটা কোশ্চেন হয়। চট করে বলেন গয়ের মান কত আসবে, এটা মনে হয় খুব বেশি সময় লাগার কথা নয়। কার কত আসছে বলেন? স্যার 180। 180। আচ্ছা, আর কারো দেখি। জি স্যার। গুড, একজনের পাওয়া গেছে 180, বাকিরা কে কোথায় আছেন বলেন? এত সময় কেন লাগতেছে? 12,000 ভাগ 8, 12,000 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু গ বাই হচ্ছে এটা, তার মানে গ ডিভাইডেড বাই 0.12। তাহলে এটাকে যদি আমরা ক্রস গুণন করি বা গয়ের মান যদি বের করে দিই তাহলে কেমন আসবে, এটা এই পাশে আসলে গুণন, তাহলে গ ইকুয়াল টু 12,000 গুণন 0.12 ডিভাইডেড বাই নিচে কত ছিল 8, দশমিক ওঠাই দিলে কত চলে আসতেছে, একের পরে দুইটা শূন্য, তাহলে 0 0 আমরা কাটাকাটি করে দিলাম, হ্যাঁ না না? তাহলে আমরা যদি এখন ভাগ করার চেষ্টা করি, 4 দ্বারা 3 4 12, 4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 2, 2 দ্বারা 120কে ভাগ করলে হয় 60, 60 আর 3-এর গুণনফলটাই হচ্ছে 180। এই সেই উত্তর, শেষ। তাহলে গয়ের মান হচ্ছে 180। এটা তো সিম্পল কোশ্চেন দেওয়া ছিল, এই কোশ্চেনে এত বেশি ঝুট ঝামেলা মনে হয় ছিল না। দেখেন ইজিলি কিন্তু আপনি এই জায়গাটায় মানটা বের করতে পারেন, এত ঝুট ঝামেলা করার কোনো দরকার নাই। ওই সামনে রেখে দাও তাহলে চলবে। ক্লিয়ার কিনা এখন বলেন, বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে কত নম্বরে কাজ যাচ্ছে? আরিফকে একটু ডাক দাও। আরিফ, হ্যাঁ। তাহলে এখন বলেন আপনারা, অনুপাত সমানুপাত মিশ্রণের কি একটা ধারণা কি পাইছেন কিনা বলেন? জি স্যার। পাওয়া গেছে? জি স্যার। পারবেন? এরকম প্যাটার্নের কোশ্চেন আসলে পারবেন না ইনশাআল্লাহ। নাকি এখানেও খুব টেনশনের মধ্যে পড়ে গেছেন? টেনশন। না ঠিক আছে, স্যার। ওকে, তাহলে চলেন এবারে। হলে পারলেই হইলো। হ্যাঁ, পরীক্ষার হলে আমারে নিয়ে যান তাহলেই হবে। আর কি করবেন এখন বলেন? আচ্ছা চলেন, এটার সঙ্গে আমাদের দ্বিতীয় আরেকটা পার্ট আছে, সেই পার্টটা নিয়েও আমরা একটু কাজ করার চেষ্টা করব। দেখি দ্বিতীয় পার্টে আমাদের কি আছে। সেকেন্ড পার্টটা একটু ওপেন করি আমরা। দেখি স্যার। আচ্ছা, দ্বিতীয় পার্টটাও আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। দেখেন দ্বিতীয় পার্টে টপিকের নামটা কি বলছে, কি নিয়ে কাজ হবে বলেন তো ভাই? সময় সময় কাজ কাজ চৌবাচ্চা। চৌবাচ্চা। সময় কাজ চৌবাচ্চা, দেখতে ভালো লাগতেছে না এগুলো? স্যার খুবই ভালো লাগে। জি না স্যার খুবই স্যার, ভালো এগুলো লাগতেছে, ভালো হ্যাঁ। লাগে না। না, স্যার, ভালো but না লাগার বেশ পিছনে লাগে। আরেকটা কারণ আছে, কারণ এখন যে ঠান্ডা পড়ছে, চৌবাচ্চা দেখলেই কিন্তু ঠান্ডা লাগে আরো বেশি, জি স্যার। তাই না? হ্যাঁ, এগুলো দেখলেই দেখবেন যে খুব ঠান্ডা লাগবে, গোসল করার ইচ্ছায় চলে যাবে, এরকম মনে হবে। আচ্ছা চলেন আগে আমরা এই চ্যাপ্টারের কিছু বেসিক কাহিনীগুলো আগে বোঝার চেষ্টা করি, যে আমাদের এই চ্যাপ্টারের কাহিনীগুলো আসলে কেমন হয়, সেই জিনিসগুলো আগে একটু আমাদের বোঝা দরকার। সেটা আমরা বুঝবো হচ্ছে একটা কোশ্চেনকে সামনে রেখে। যেমন এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা যে কতবার আসছে বলার মতন না, এই ধরনের কোশ্চেন অনেকবার পরীক্ষায় আসছে, যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে?
ঠিক আছে? এখন এই কোশ্চেনগুলোর না দাঁড়ান আগে, এই কোশ্চেনগুলোর মূল আসলে কাহিনীটা কি? মূল কাহিনীটা হচ্ছে আপনার লোক সংখ্যার সঙ্গে বা যে কাজ করতেছে তার সঙ্গে, আমরা এটাকে লোক সংখ্যা বলতেছি জাস্ট বোঝার জন্য, যে কাজ করতেছে তার সঙ্গে সময়ের একটা ফ্যাক্টর। যেমন আমরা সবাই মোটামুটি ছোটবেলা থেকে এই কনসেপ্টটা সবাই জানি যে লোক সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে সময় কি লাগে? কম। লোক লাগে। সংখ্যা যদি কমে যায় তাহলে সময় কি হবে? বাড়বে। বেশি। ঠিক আবার উল্টাটা, সময় যদি বাড়ানো হয় তাহলে লোক সংখ্যা কম লাগে, সময় যদি কমে যায় তাহলে লোক সংখ্যা বেশি লাগবে। বেশি লাগা মানেই গুণন করা, কম লাগা মানেই হচ্ছে ভাগ করা। এটা তো আমরা সবাই জানি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই অঙ্কটার বেসিকটা কেমন আগে সেটা একটু বোঝার চেষ্টা করেন। ওরা বলছে সময় যেটা বের করতে বলে, আমরা জানি সেটা সবসময় সমীকরণের শেষে থাকে। যেটা বের করতে বলে এটা সবসময় কোথায় থাকে? শেষে। তাহলে সমীকরণের এখানে শেষে। হ্যাঁ, আমাদের বিড়াল ছিল কয়টা খেয়াল করেন? বিড়াল ছিল 5টা। আপনার ইঁদুর ধরতে ছিল কয়টা? 5টা। সময় লাগতেছিল কত? আমাদের সময় লাগতেছিল 5 মিনিট। তাহলে এই 5 শেষে থাকুক। আচ্ছা, এখন এখানে কাজ করতেছে কে? বিড়াল। আর ইঁদুর ধরা, এই ইঁদুর ধরাটা হচ্ছে কাজ, তাই না? এ হচ্ছে কাজ করতেছে, এই কাজটা করতেছে। তাহলে এইবার একটু খেয়াল করেন তো যে 5টা ইঁদুর ধরতে যদি 5 মিনিট সময় লাগে তাহলে মাত্র একটা ইঁদুর ধরতে চান আপনি, তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? কম কম লাগে। লাগবে। গুড, কম লাগা মানে ভাগ, তাহলে ভাগ হয়ে গেল 5 দ্বারা। কিন্তু ওরা বলছে না আমাকে 100টা ইঁদুর ধরতে হবে, একটা করে পার্ট কমপ্লিট করেন, একসঙ্গে পুরোটা চিন্তা করেন না। 5টা ইঁদুর ধরতে যা লাগে একটা ইঁদুর ধরতে সময় কম লাগবে, কম লাগা মানে ভাগ করা। কিন্তু ওরা বলছে 100টা ইঁদুর ধরতে হবে। দেখেন এখানে মজার বিষয় হচ্ছে একের আগের সংখ্যাটা কি হয়েছে? ভাগ। তাহলে একের পরেরটা হবে গুণন, ঠিক উল্টাটা হবে। একের জন্য আগেরটা যদি গুণন হয় তাহলে পরেরটা হবে ভাগ, আগেরটা ভাগ হইলে পরেরটা হবে গুণন। সহজ হিসাব, শেষ। এতটুকু মাথায় রাখলে কাজ কমপ্লিট। তাহলে 5 যদি এখানে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, তাহলে এই 100 কি হয়ে যাবে? গুণন হয়ে গুণন। যাবে। এখন ইঁদুরের চিন্তা বাদ দিয়ে দেন, এবারে বিড়াল আসছে। 5টা বিড়াল কাজ করতে গেলে যে সময় লাগে, মাত্র একটা বিড়ালকে দিয়ে যদি কাজ করান সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি। বেশি লাগবে। বেশি, হ্যাঁ বেশি। গুড, তাহলে বেশি মানে গুণন হয়ে গেল 5। কিন্তু ওরা বলছে না আমার বিড়াল আছে 100টা। তাহলে এখন বলেন এই 5 কি হয়েছিল? গুণন। তাহলে 100 কি হবে? ভাগ। এই সেই ভাগ। ভাগ হয়ে গেল 100 দ্বারা। গল্প কমপ্লিট। আমরা ছোটবেলায় করি এইরকম করে, একটা বিড়াল একটা ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগে, অতএব 100টা বিড়াল 100টা ইঁদুর ধরতে কত, তাতে একটা বিড়াল একটা ইঁদুর ধরতে কত সময় লাগে, কোন 5 গুণন আর কোন 5 ভাগ এটাই বুঝি না আমরা, ওখানে প্যাচ লাগাই ফেলি। এই কারণে পুরোটা একসঙ্গে না, একটা করে পার্ট কমপ্লিট করেন তারপরে দ্বিতীয় পার্টে আসেন, তাহলে আপনার জন্য ক্যালকুলেশন বোঝাটা সহজ হয়ে যাবে। তাহলে 5 5 গেল, 100 100 গেল, এই সেই উত্তর হচ্ছে আমাদের। তাহলে 5 মিনিট সময় লাগবে আপনার এই 100টা বিড়াল 100টা ইঁদুর যদি ধরতে চায়। তাহলে ক্লিয়ার এখন? জি স্যার। কথা কি বোঝা গেল? জি স্যার। গুড। আর দ্বিতীয় কথা যেটা, যদি কখনো এই লোক সংখ্যা এবং কাজ সেম হয়ে যায়, 5টা বিড়াল 5টা ইঁদুর, লোক সংখ্যা কাজ সেম, 100টা বিড়াল 100টা ইঁদুর, সময়ের কোনো পরিবর্তন হবে না। সহজ কথা, লোক সংখ্যা এবং কাজ যদি সেম হয় সময়ের কোনো পরিবর্তন জীবনেও হবে না। এখানেও যদি 5 মিনিট লাগে ওখানেও 5 মিনিটই লাগবে। এই যে দেখেন অঙ্ক করেও আমরা বের করছি। কথা কি বোঝা গেল কিনা? মূল কথা জি। জি স্যার। তাহলে কি বললাম? লোক সংখ্যা এবং কাজ যদি সেম হয়ে যায় সময়ের কোনো পরিবর্তন হবে না। গুড। তাহলে এখন বলেন এই অঙ্কটা যদি এখন বলতো যে 10টা বিড়াল 10টা ইঁদুর ধরতে কত সময় লাগে, উত্তর কি হইতো? 10 মিনিট। স্যার 5 মিনিট। গুড। 5 মিনিটই লাগবে। হ্যাঁ, যদি বলতো এখানে 50টা বিড়াল 50টা ইঁদুর ধরতে চাইতো, কত সময়? সময় 5 5 মিনিট। মিনিট। যদি এখানে বলতো 50টা বিড়াল 10টা ইঁদুর ধরতে চায়, তাহলে স্যার তাহলে চেঞ্জ হইতো। তাহলে অঙ্ক করা লাগবে। এইবারে অঙ্ক করা লাগবে, এবারে মুখস্থ দেওয়া যাবে না, এবারে অঙ্ক করতে হবে। গবেষণা করার বিষয় হ্যাঁ, আছে। কিন্তু এখন মূল কাহিনী এটাই, যদি লোক সংখ্যা কাজ সেম হয় সময়ের কোনো পরিবর্তন হবে না। সহজ হিসাব। কথা কি বোঝা গেল? জি জি স্যার। স্যার। গুড। স্যার, হ্যাঁ স্যার বলেন বলেন বিড়ালের এখানে, বলেন 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 কি হয়েছে? বিড়াল স্যার বিড়াল এখানে যেখানে 1 দিছেন ওই 1-এর ওইখান থেকে একটু বোঝা যায়। আরে 5 জন লোক যদি একটা কাজ করতে যে সময় লাগে, একজন লোক কাজ করতে সময় বেশি লাগবে না কম লাগবে? লোক সংখ্যা কমছে না বাড়ছে? কমছে। কমে গেছে তাহলে কিন্তু লোক বেশি সংখ্যা সময় কমে লাগবে। গেলে লাগবে সময় বেশি। কি লাগবে? বেশি। বেশি লাগা মানে গুণন, ওই জন্য ওই 5 গুণন হয়ে গেছিল। ক্লিয়ার? জি। জি স্যার। এই হচ্ছে বিষয়টা। ওই বিড়াল মানে মানুষ মনে করেন তাহলেই হবে।
কারণ লোক সংখ্যা মানে তো বিড়াল, আবার লোক সংখ্যা কেমনে হয় এই চিন্তা যদি করেন তাহলে কিন্তু সব শেষ। যে বিড়াল ইকুয়াল টু লোক, তাহলে ঝামেলা। এখন কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, চলেন তাহলে দেখি একটু পরের কোশ্চেনের দিকে যাই। পরের কোশ্চেন কি বলতেছে? নাম্বার 2, 2 নাম্বার কোশ্চেনে বললো একজন ঠিকাদার 38 দিনে একটি কাজ করার জন্য 30 জন লোককে নিয়োগ করলেন। 25 দিন পরে আরো 5 জন লোক নিয়োগ করার কারণে কাজটি একদিন আগে শেষ হয়ে গেল। যদি অতিরিক্ত লোক নিয়োগ করা না হইতো তাহলে কতদিন সময় লাগতো? কোশ্চেন দেখলে অনেকের কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার কথা। বলেন তো, গরম হয়ে যাওয়ার কথা না? জি স্যার, গরম হয়েই গেছে। কোথায় জি স্যার। 38 দিন, কোথায় আবার 25 দিন, কিসের আবার একদিন আগে, আবার 5 জন লোক আসছে, আবার বলতেছে লোক যদি না আসতো তাহলে কি হইতো। এমনি কিন্তু দেখবেন যে এই ঠান্ডার মধ্যে আর ঠান্ডা লাগবে না, এরকম কোশ্চেন যদি 4টা দেখেন, ঠিক আছে, দেখবেন যে খুব গরম লাগা শুরু হয়ে গেছে। এখন এই ধরনের কোশ্চেনগুলো আপনি যদি পুরাটা একবারে যদি চিন্তা করতে যান তাহলে আপনার জীবন শেষ। পুরাটা জীবনেও একবারে চিন্তা করা যাবে না, একটা একটা করে স্টেপ আগে বুঝেন। প্রথম লাইনের কথা দেখেন, কতজন লোক কতদিনে কাজটা শেষ করবে বলে চিন্তা করছিল? 30 জন লোক 38 দিনে। 30 জন লোক 38 দিনে করবে। গুড। তাহলে কথা ছিল 30 জন লোক কাজটা করবে কয় দিনে? 38 দিনে। গুড। কিন্তু ওরা বলছে অলরেডি কয়দিন কাজ হয়ে গেছে। 25 দিন। ভালো কথা, 25 দিন কাজ হয়ে গেছে মানে 25 দিনের কাজ মাইনাস করেন। তাহলে এখন কি বলতে পারি যে আমাদের হাতে বর্তমানে 30 জন লোক আছে যারা কাজটা করবে হচ্ছে 25 বাদ দিলে কয় দিন লাগে? দরজাটা লাগাই দাও। এই দরজা পরে লাগান, এইদিকে আগে অঙ্ক করেন, ঠিক আছে? এ কে দরজা ম্যান রে? হ্যাঁ, আগে অঙ্ক করেন। তাহলে এখন বলেন 30 জন লোকের কাজ করার দিন আছে কত আমাদের? 13 দিন। 13 দিন। হ্যাঁ, কিন্তু ওরা আমাদেরকে কি বলছে দেখেন, 5 জন লোক নিয়োগ করার কারণে একদিন আগে শেষ হয়ে গেছে। এই এখন বলেন তো আমাদের হাতে কি 30 জন আছে? না স্যার। 5 জন যোগ হয়েছে না? এই 5 স্যার, জন যোগ হয়ে 35 জন যাওয়ার কারণে দিন কি আগেরটা যা লাগতো তাই লাগবে নাকি একদিন কম লাগবে? একদিন কম লাগবে। তাহলে আমরা কি এখন বলতে পারি যে বর্তমানে 35 জন লোক কাজটা করবে আসলে 12 দিনে? হ্যাঁ না না? জি 12 স্যার। দিনে। এই পর্যন্ত লাইন কি বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। জি স্যার। খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। তাহলে এখন আমি কি এই কথাটা বলতে পারি যে 12 দিনে কাজ করতেছে আসলে আমাদের 35 জন লোক। কতজন লোক? 35। তাহলে বলেন তো এই কাজটা 12 দিন না, আমি যদি একদিনেই করতে চাইতাম তাহলে লোক কি বেশি লাগতো না কম লাগতো রে ভাই? বেশি। বেশি লাগবে। হ্যাঁ, দিন কমে গেছে, লোক বেশি বেশি লাগা মানে গুণন হয়ে যেত 12 দিনে। হ্যাঁ না? জি স্যার। জি স্যার। ওরা বলছে যদি অতিরিক্ত লোক নিয়োগ করা না হইতো, যদি অতিরিক্ত লোক নিয়োগ করা না হইতো তাহলে মানে দিন, তার মানে আমাদের এটা দরকার কি, উল্টাটা আসলে দরকার। ভালো করে খেয়াল করেন, উল্টাটা দরকার যে 35 জন লোক যে কাজটা করতেছে আমাদের 12 দিনে, সেটা একজন লোককে দিয়ে আমি যদি করাইতাম তাহলে আমাদের দিন লাগতো 12 গুণন 35। ওরা বলতেছে লোক যদি নিয়োগ করা না হতো, আচ্ছা নিয়োগ করার পরে তো হইলো 35, তাহলে নিয়োগ যদি না করতাম তাহলে আমাদের হাতে লোক কি 35 জন থাকতো নাকি 30 জন? 30 জন। তাহলে সেই কাজটা, 30 যে জন। কাজ 35 জনের 12 দিন লাগছে, সেই কাজ যদি 30 জনকে দিয়ে করাইতাম তাহলে আমার কত লাগতো? ডিভাইডেড বাই 30। দেখি তো কত দিন লাগে। আমরা 6 দ্বারা ভাগ করলাম, 6 দ্বারা ভাগ করলাম, 5 দ্বারা ভাগ করলাম, 7 দোকানে 14 দিন লাগতো। বলেন তো কয় দিন লাগতো? 14। তাহলে এখন ঠান্ডা 14 দিন। মাথায় আপনারা বলেন, তাহলে প্রথমে এই যে 30 জন লোকের কাজ ছিল হচ্ছে কয় দিনের? 13 দিনের হাতে কাজ। 13 দিনের। যদি লোক আমরা নিয়োগ না করতাম তাহলে এটা 13 দিন না, কয় দিন লাগতো? 14 দিন। 14 দিন। তাহলে বলেন তো কয় দিন বেশি লাগতো? 14 দিন। একদিন। একদিন। এই যে কোশ্চেনটাই তো বলছি যে তাহলে কতদিন বেশি সময় লাগতো? আমরা এখানে পাইছি একদিন বেশি, এই সেই উত্তরও একদিন বেশি সময় লাগতো। এখন বলেন খুব কি জটিল কোশ্চেন ছিল ক্যালকুলেশনটা? না স্যার। জি স্যার। এই না স্যার, জি স্যার, কোন দিকে এরকম মিশ্র প্রতিক্রিয়া কেন? হ্যাঁ, বলেন ক্যালকুলেশন কি খুব জটিল? স্যার জটিল। না স্যার। ক্যালকুলেশন সহজ, বোঝাটা একটু জটিল। এটা ভালো হয়েছে যে ক্যালকুলেশন সহজ কিন্তু ম্যাথ জটিল। জি স্যার।
স্যার দেখতেই বোঝাটাই পারতেছি জটিল না, আবার বুঝে যাচ্ছে। স্যার বুঝলে তো ক্যালকুলেশন সোজাই যাক, এটাও বুঝছেন যে বুঝলে ক্যালকুলেশন সহজ হয় নাকি? জি স্যার না, বুঝলে ক্যালকুলেশন সহজ হয় না ভাই। ধরেন আপনি বুঝছেন যে x এর মান আপনাকে বের করতে হবে 12 গুণন, ধরেন কথার কথা 35 গুণন 13 গুণন 9 ডিভাইডেড বাই আপনাকে বলা হলো 17 গুণন 5। বুঝছেন ক্যালকুলেশন যে এটাই করা লাগবে। এখন বলেন ক্যালকুলেশন কি আপনার জন্য সহজ পরীক্ষার হলে? না না স্যার তো। তাহলে কেমন হলো? তার মানে ম্যাথ বুঝলেই ক্যালকুলেশন সহজ, বিষয়টা এরকম না। ক্যালকুলেশন ডিপেন্ড করতেছে কোশ্চেনের সংখ্যার উপরে। এখানে সংখ্যাগুলো এত সহজ ছিল, দ্যাটস ওয়াই ক্যালকুলেশন করতে আমাদের ভাই সহজ হয়েছে। ম্যাথ বোঝা একটা বিষয়, ম্যাথ ক্যালকুলেশন করা কিন্তু আরেকটা বিষয়, দুইটা কিন্তু দুই বিষয় কিন্তু। এখন কি জিনিসটা ক্লিয়ার কিনা এবারে একটু বলেন। বুঝতে পারছেন 2 নাম্বার? জি স্যার ক্লিয়ার গুড। এখন বলেন 2 নাম্বারটা কি আমরা ছাড়তে পারবো কিনা? জি স্যার ওকে, জি স্যার ছেড়ে দেন দিলাম ছেড়ে। ঠিকাদারের অঙ্ক আপাতত গেল, কেমনে একদিন আসছে সেটার প্রসেসও আমরা পেয়ে গেছি। আচ্ছা, আসেন 3 নাম্বার কি বলছে? 10 জন মানুষ 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে। 15 জন মানুষ 12 দিনে শেষ করতে চাইলে দৈনিক কত ঘন্টা কাজ করবে? কি বের করতে বলছে? ঘন্টা 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 ঘন্টা। তাহলে ঘন্টা যাবে কোথায়? সবার শেষে। তাহলে আগে বলেন, হ্যাঁ মানুষ আছে আমাদের প্রথমে কতজন? 10 জন। আমাদের কত দিন সময় লাগতো? 18 দিন দিন লাগতো 18 দিন। তাতে কত ঘন্টা সময় লাগতো? 6 ঘন্টা 6 ঘন্টা। 18 দিন কাজ করতেছেন 6 ঘন্টা করে। আমি যদি আপনাকে বলি মাত্র একদিনে কাজটা শেষ করবেন, সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে ডেফিনেটলি। তাহলে গুণন হয়ে যাবে 18। কিন্তু ওরা বলছে না একদিন না, আপনাকে আমরা 12 দিন সময় দিছি। তাহলে এখানে 18 যদি গুণন হয় তাহলে 12 কি হবে? একের পর একটা বাহ Good, ভাগ এটা বুঝে গেছেন, ভাগ। তাহলে ভাগ হয়ে গেল 12। আমরা দিনের চিন্তা বাদ দিয়ে দিছি। এইবার আসেন মানুষের চিন্তাতে। 10 জন মানুষ যে কাজ করার জন্য এত ঘন্টা করে কাজ করতো, আমি যদি বলি মাত্র একজন মানুষকে দিয়ে আপনি কাজটা শেষ করবেন, সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগে বেশি লাগবে। এই বেশি, লাগবে। তাহলে বেশি লাগা মানে গুণন, তাহলে গুণন করে দিলাম 10। কিন্তু ওরা বলছে না একজন মানুষ না, মানুষ আছে কতজন আমাদের? 15 জন। তাহলে একের আগেরটা গুণন হয়েছে, তাহলে একের পরেরটা কি হবে? ভাগ তাহলে ভাগ হয়ে গেল 15 দ্বারা। বলা যায় কি যায় না? জি স্যার বলা যায় আসেন আমরা একটু কাটাছেড়া করি। 6 দোকানে 12, 2 দ্বারা ভাগ করলাম 9, 3 দ্বারা ভাগ করলাম 3, 3 দ্বারা ভাগ করলাম 5, 5 দ্বারা কাটাকাটি করলাম 2, 3 দোকানে ফাইনালি পাইলাম তাহলে কত? 6। তার মানে 6 ঘন্টা করে কাজ করতে হবে। এই সেই উত্তর 6 ঘন্টা। একবারে পুরো লাইন চিন্তা করেন না ভাই। দিনের চিন্তা শেষ করছি, তারপরে মানুষের চিন্তাতে আসছি। তাতে আমাদের জন্য চিন্তাটা সহজ হয়ে গেছে। এই পলিসিটা কি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার জি স্যার কিন্তু আমরা ছোটবেলায় করতাম একজন মানুষ একদিনে করতে এত ঘন্টা লাগে, অতএব 15 জন মানুষের 12 দিনে কাজ করতে কয় ঘন্টা লাগবে? এই সিরিয়াল যদি আপনি করতে যান বিপদের মধ্যে পড়ে যাবেন। হঠাৎ করে বোঝা যায় না 15 গুণন হবে নাকি 12 ভাগ হবে, কোনটা কি হবে বোঝা যায় না। তাহলে এখন বলেন জিনিসটা ক্লিয়ার করা গেল কিনা? জি স্যার জি স্যার ক্লিয়ার ক্লিয়ার। স্যার এবার বেশি ক্লিয়ার। আচ্ছা, এইবারে আসেন আরেকটা জিনিস। এই কোশ্চেন দেখার আগে একটা কথাবার্তা আছে। 4 নম্বরের কোশ্চেন দেখার আগে কথাবার্তাটা কেমন আগে একটু বুঝে নেন। ধরেন আপনাকে বলা হলো রহিম একটা কাজ একা করতেছে 10 দিনে, করিম ওই কাজটা একা করতে পারে 15 দিনে। রহিম আর করিম একসঙ্গে কাজটা শুরু করলে কতদিন লাগবে কাজটা শেষ করতে? যে কয়জন কাজ শুরু করছে ওই কয়জন কাজটা শেষ করতেছে। এই ধরনের অঙ্কগুলো কিভাবে আমাদের সলভ করতে হয়? এই ধরনের অঙ্ক সলভ করার মজার ব্যাপার হচ্ছে বা উপায় হচ্ছে এরকম 1/a 1/b প্লাস ডট 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 আর যদি কেউ থাকে ইকুয়াল টু 1/t। এখন কোশ্চেন হচ্ছে এখানে a b t আবার কি জিনিস? t মানে বোঝানো হয়েছে টোটাল টাইম। টোটাল টাইম a আর b হচ্ছে দুইজন পার্সনের জন্য। একটা ধরেন পার্সন 1 এর জন্য সময়, আর একটা হচ্ছে পার্সন 2 এর জন্য হচ্ছে সময়। যেমন এই অঙ্কটাতে কয়জন ব্যক্তি কাজ করতেছে? রহিম আর করিম 2 জন। তাহলে 2 জনের জন্য আমরা কি করব? আমরা বলবো 1 বাই রহিমের কাজ যোগ 1 বাই করিমের কাজ ইকুয়াল টু 1/t।
রহিম কত সময় নিচ্ছিল 10, করিম কত সময় নিচ্ছিল 15 ইকুয়াল টু 1/t। আমরা এটা এলসিএম করলে কত আসে 30, তাহলে 3 আর 2 5, 5 6 30, মানে যোগ করলে আসে 1/6। 1/6 এর মান 1/t, বজ্র গুণন করে দেন t এর মান 6। তার মানে উত্তর পাওয়া গেছে। রহিম আর করিম একসঙ্গে কাজ করলে তাহলে 6 দিনে তারা কাজটা করতে। যদি এরকম একসঙ্গে কাজটা করার উপায় থাকে তাহলে আপনি এই প্যাটার্নটা ইউজ করতে পারেন, সবথেকে সহজ। এখন কোশ্চেন তাতে প্লাস ডট ডট কেন দিবেন? কারণ আপনার অঙ্কটাতে যে শুধু দুইজনই করবে তা কেন? রহিম করতেছে, করিম করতেছে, মোকলেস করতেছে, ধরেন 3 জন আছে, 4 জন আছে, 5 জন আছে, যতজনই করুক এখানে শুধু প্লাস তাদের কাজগুলো হচ্ছে এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার এই অঙ্কটা কমপ্লিট। তাহলে এইটার একটা প্যাটার্ন পাইছেন কিনা আগে সেটা বলেন। প্যাটার্নটা কি পাইছেন? জি জি স্যার জি স্যার ঠিক এই প্যাটার্নটা মজার ব্যাপার আরেকটা জায়গায় কাজ করে, সেটা হচ্ছে চৌবাচ্চার অঙ্কটাতে। কেমন? যে যেমন ধরেন আপনাকে বলা হলো যে একটা চৌবাচ্চায় দুইটা পাইপ আছে, একটাতে পানি ভর্তি হয় ইন, আরেকটাতে পানি বের হয়ে যায় আউট। ঠিক আছে? ভর্তি হইতে সময় লাগে ধরেন বলা হলো 10 ঘন্টা, খালি হইতে সময় লাগে বলা হলো 15 ঘন্টা। এখন কোশ্চেন, আমি যদি দুইটা পাইপ একসঙ্গে ওপেন করে দেই কত সময় লাগবে এই চৌবাচ্চাটা ভর্তি বা খালি হইতে? এইটা কেমনে করি আমরা? এইটারও প্যাটার্ন আগেরটার মতই, 1 ডিভাইডেড বাই ইন হওয়া টাইম মাইনাস 1 ডিভাইডেড বাই আউট হওয়া টাইম ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন দেখেন তো এই প্যাটার্নটা আর আগের প্যাটার্নটা কি অলমোস্ট কাছাকাছি কিনা? এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা অলমোস্ট কাছাকাছি না? জি স্যার একটা ছোট্ট পার্থক্য আছে, বলেন পার্থক্যটা কোথায়? মাইনাস মাইনাস স্যার। হ্যাঁ, এখন কোশ্চেন আগেরটাতে সবগুলো প্লাস হইছে কেন? রহিমের একটুখানি কাজ, করিমের একটুখানি কাজ, মফিজের একটুখানি কাজ, জব্বারের একটুখানি কাজ, সবার কাজগুলো মিলায়ে তো স্যার একত্রে ছিল। হ্যাঁ না? জি স্যার এই কারণে সবার কাজগুলো যোগ করছি। এখন কোশ্চেন তাহলে এটা মাইনাস করছেন কেন? কারণ এখানে রোজেরটা বের হয়ে যায়। এই দাঁড়ান, আরে এই যে এই তো আবার পাইপ দিয়ে এখন ছিদ্র করবেন। আমি বলতেছি শোনেন আগে, আপনাদের এখন বলার দরকার নাই। যে পাইপটা দিয়ে ভর্তি হচ্ছে আর যে পাইপটা দিয়ে খালি হচ্ছে, দুইটার কাজটা কি আমাদের সমজাতীয় কাজ নাকি বিপরীত জাতীয় কাজ? বিপরীত জাতীয় কাজ এই জন্য ভর্তিগুলোকে আমরা প্লাস করে দিছি আর খালিগুলোকে হচ্ছে আমরা মাইনাস করব। এখন কোশ্চেন, স্যার এখানে যদি আমাদের ভর্তির পাইপ দুইটা থাকতো তাহলে দুইটাই প্লাস করবেন, যদি খালি পাইপ তিনটা থাকতো তাহলে তিনটাই মাইনাস করবেন। যে কয়টা পাইপ ভর্তি সবগুলো যোগ, যে কয়টা পাইপ খালি সবগুলো মাইনাস ইকুয়াল টু 1/t। হ্যাঁ না? বুঝছেন? জি স্যার এখন এখানে আবার একটা কোশ্চেন, যদি টি এর মান ক্যালকুলেশন করে দেখেন প্লাস আসছে, তার মানে বুঝবেন আপনার ট্যাঙ্কটা কি হয়ে যাবে? ফুল হয়ে যাবে আর যদি ক্যালকুলেশন করে দেখেন টি এর মান মাইনাস আসছে, তার মানে বুঝবেন আপনার ট্যাঙ্কের 12টা বেজে গেছে। খালি কি হয়ে যাবে? খালি হয়ে যাবে খালি হয়ে যাবে। তাহলে এখন বলেন ভর্তি নাকি খালি কি হবে? ডিপেন্ড করবে কার উপরে? টি এর প্লাস প্যাটাসের উপর Good. তাহলে এই অঙ্কটা যদি ফরম্যাটের মধ্যে ফেলাই তাহলে কি বলবো? 1 ডিভাইডেড বাই ভর্তি হওয়ার টাইম বিয়োগ 1 ডিভাইডেড বাই খালি হওয়ার টাইম ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/t। হ্যাঁ না? টোটাল টাইম জি স্যার জি স্যার তাহলে 30, 3 বিয়োগ তাহলে 2, তাহলে 1 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু 1/t। তাহলে t এর মান আমাদের চলে আসছে 30 প্লাস না মাইনাস বলেন তো? প্লাস তার মানে বলতে 30 ঘন্টা সময় লাগবে ভর্তি হইতে। 30 ঘন্টা সময় লাগবে কি হইতে? ভর্তি হইতে। হ্যাঁ না? এইবারে বলেন বুঝছেন কিনা? জি স্যার জি স্যার জি স্যার ক্লিয়ার? ওকে, তাহলে এবারে যদি বুঝে থাকেন তাহলে আসেন আমরা একটু এই বোঝাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখানে দেখি তো পারা যাচ্ছে কিনা। এই যে দেখেন 4 নাম্বার কোশ্চেন কি বলতেছে? ক খ একত্রে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, ক 12 দিনে শেষ করতে পারলে খ কত দিন সময় লাগবে? দেখেন তো ক আর খ একসঙ্গে কত সময় লাগে? 8 দিন। ক একা কত সময় লাগে? 12 দিন। খ কত সময় লাগবে জানি না আমরা। কয়জন কাজ করতেছে বলেন তো? দুইজনের জন্য আমরা একটু আগে কাহিনী কি শুনছি? 1 ডিভাইডেড বাই কয়ের কাজ 1 ডিভাইডেড বাই কয়ের কাজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টোটাল টাইম। হ্যাঁ না? জি স্যার তাহলে চলো আমরা মানগুলো বসে দেই। ক করতে পারে 12 দিনে, খ করতে পারে জানি না, টোটাল করতে পারে 8 দিনে। টোটালের জায়গায় 8, কয়ের জায়গায় 12, ক্ষয়ের জায়গায় জানি না, যা আছে তাই। হ্যাঁ না? জি স্যার তাহলে 1/খ ইকুয়াল টু 1/8, 12 এই পাশে চলে আসলো 1/12, তাহলে 1/খ ইকুয়াল টু, তাহলে এলসিএম করলে 24, 3 আর 24, 12 দোকানে 24, তার মানে 1/24। তাহলে বজ্র গুণন করলে ক্ষয়ের মান চলে আসে 24। এই সেই উত্তর। খ
খ যদি একা কাজ করে তাহলে তার 24 দিন সময় 24 লাগবে। দিন। লজিকটা কি বোঝা গেল কিনা, প্যাটার্নটা কি বুঝতেছেন কিনা বলেন আগে। জি স্যার জি স্যার। তাহলে পারবেন এরকম কোশ্চেন যদি থাকে? জি জি স্যার। স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পারবো, দেখি ইনশাআল্লাহ কেমন পারি আমরা। ঠিক আছে, চলেন আমরা একটু 5 নাম্বারটার দিকে তাকাই। দেখি একটা বেসিক কোশ্চেন কি বলছে। ক খ গ একা একা একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে? দেখেন, প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পরে, এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা কি বলেন তো? প্রত্যেকে 2 দিন। যে কাজ করেছে দুইজনের মানে একজনের 2 দিন কাজ শেষ করার পর অন্যজন শুরু করে। গুড, তাহলে সেও করবে হচ্ছে কয় দিন? 2 দিন 2 দিন। পরে 2 3 নাম্বার জন করবে। আচ্ছা, এক মিনিট একটু। হ্যাঁ মাহবুব, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি তো যে দিয়ে দিছি তুই ইয়ার কাছে, তুমি যাওনি? ও আচ্ছা, আমি ওর কাছে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করে যাও তাহলে দিয়ে দিবে। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকে 2 দিন মানে কি? 2 দিন পর পর কাজ করছে মানে কি? ক কাজ করছে প্রথম 2 দিন, তারপরে 2 দিন করছে ধরেন খ, তারপরে 2 দিন করছে গ। এই হচ্ছে আসলে বিষয়টা। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। প্রত্যেকে পরপর 2 দিন। আচ্ছা তাহলে এখন একটা চিন্তা করেন তো, প্রত্যেকে যদি একদিন করে কাজ করতো, প্রত্যেকে যদি একদিন করে কাজ করতো তাহলে আমার কতটুকু কাজ হতো? কয়ের কাজের অংশ তাহলে বলতাম 1/10, খয়ের কাজের অংশ 1/12, আর গয়ের কাজ 1/15। তাই কি বলতাম না আমরা যে একদিনে জি স্যার। এতটুকু জি কাজ স্যার। হতো? জি স্যার। তাহলে কতটুকু হইতো সেটাই একটু চলেন তো আমরা একটু দেখতে চাই। 10 12 15 এলসিএম করলে আমাদের কত চলে আসে? 60। তাহলে 6 10 এ 60, 5 12 60, 4 15 60। তাহলে 15/60 মানে হচ্ছে আমাদের কত আসে? 1/4। 1/4 বলা যায় কি যায় না? জি স্যার যাই। জি স্যার। এটা কয় দিনের কাজ ভাই বলেন তো? একদিনের। একদিনের। কিন্তু সবাই তো 2 দিন করে কাজ করছে, তাহলে একদিনে যা কাজ করে তাকে 2 দ্বারা গুণন করলে কি 2 দিনের কাজ পাওয়া যায় না? অর্থাৎ অর্ধেক কাজ। জি স্যার। জি স্যার। জি স্যার। জি তাহলে স্যার। ওরা বলছে কতটুকু কাজ বাকি আছে, তাহলে হয় যদি অর্ধেক, তাহলে বাকিও আছে কতটুকু? অর্ধেক। 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 তাহলে অ্যানসার শেষ, অ্যানসার হচ্ছে অর্ধেক। এখন এটা কি আর বাচ্চাদের মতন করে যে বাকি কাজ পুরা কাজ মানে 1 হয়ে গেছে অর্ধেক, তাহলে বাদ দিয়ে তারপরে আমি অর্ধেক বের করব, কি দরকার? এটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে অর্ধেক কাজ হওয়া মানে এখন তাহলে বাকি আছে আমার অর্ধেক। একদম পুরো বেসিক একটা কোশ্চেন। ক্লিয়ার কিনা এখন বলেন তো, একটু বোঝা গেল? জি স্যার ক্লিয়ার। জি স্যার। গুড, তাহলে এখন বলেন পারবেন কিনা? জি স্যার পারবো। পারবো ইনশাআল্লাহ। গুড, তাহলে দেখেন তো 6 নাম্বার কোশ্চেনে কি বলতেছে। রহিম একটি কাজ 5 দিনে, করিম একটি কাজ 10 দিনে করতে পারে। তারা একত্রে একদিনে কতটুকু অংশ করতে পারে? একদিনে কতটুকু অংশ করবে? আগের কোশ্চেনের একটা পার্ট। একদিনে কতটুকু? তাহলে বলেন, রহিম 5 দিনে করে একটা কাজ, একদিনে করবে কতটুকু? 1/5। করিম যদি 10 দিনে করে তাহলে একদিনে করবে কতটুকু? 1/10। তাহলে কোশ্চেন বলছে দুইজনে মিলে একদিনে কতটুকু করছে। তাহলে এই দুটার যোগফলটাই কি তাদের একদিনের কাজ কিনা? জি স্যার। তাহলে তো মনে হয় জি গণনা স্যার। শেষ। তাহলে কত আসছে? 3/10 তার মানে 3/10 3/10। এই সেই आंसर হচ্ছে 3/10, যে একদিনে তাদের এতটুকু অংশ কাজ হইছে। ক্লিয়ার তাহলে এটা? জি স্যার। জি স্যার ক্লিয়ার। তাহলে দেখেন তো এইবারে 7 নাম্বার কোশ্চেন। 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক একটি কাজ 20 দিনে করতে পারলে 4 জন পুরুষ ও 12 জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি করতে পারবে? খুব ভালো লেভেলের একটা কোশ্চেন, যেখানে দুইটা মূল শব্দ আছে। কি আছে? দুইটা মূল শব্দ। এই দুইটা শব্দ আমরা অনেকে চিনি না। একটা হচ্ছে বা আর আরেকটা হচ্ছে ও। কি কি আছে বলেন তো? বা বা আর ও। হ্যাঁ, ও। এই যে 4 জন পুরুষ বা এতজন স্ত্রীলোক, আবার 8 জন পুরুষ ও এতজন আপনার স্ত্রীলোক। তাহলে বলেন বা আর ও কি সেম কথা? নো স্যার। না, স্যার। না, আলাদা। এই বা কথাটা আসছে কোথায় থেকে? এটা আসছে অথবা শব্দ থেকে। অথবা। অথবা সংক্ষিপ্ত রূপকে আমরা বলতেছি বা। এই বা মানে হচ্ছে অথবা, 4 জন পুরুষ অথবা 6 জন স্ত্রীলোক একটা কাজ বা 20 দিনে করতে পারে, সেটাকে আমরা সংক্ষিপ্ত বলতেছিলাম বা। এখন এই জায়গাটা একটু সাবধান থাকবেন, যদি আপনার অথবা বা এই শব্দগুলো থাকে
তার মানে বুঝবেন যে এটার পরিবর্তে আপনাকে বসাইতে হবে সমান চিহ্ন। কি চিহ্ন বসাইতে হবে ভাই? সমান চিহ্ন। আর যদি কখনো equal। ও বা এবং এই শব্দগুলো পান তার মানে বুঝবেন এটার পরিবর্তে বসাইতে হবে যোগ চিহ্ন। কি চিহ্ন? যোগ চিহ্ন। যোগ চিহ্ন। যেমন আপনাকে যদি বলা হয় যে ধরেন এটা একটা কলম আর এটা একটা বক্স, কথার কথা। আপনাকে যদি আমি বলি যে 10 টাকা দিয়ে এই কলমও পাবেন অথবা এই বক্সও পাবেন, কথাটা খেয়াল করেন। 10 টাকা দিয়ে এই কলমও পাবেন অথবা এই বক্সও পাবেন। তার মানে কি এই কলমের দাম 10 টাকা, বক্সের দাম 10 টাকা, হ্যাঁ না? অর্থাৎ দুইটার দাম সমান। জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে অথবা মানে হচ্ছে সমান হয়ে গেছে। আর এখন যদি আপনাকে আমি বলি যে আপনাকে একটা কলম এবং একটা বক্স কিনতে হবে, একটা কলম এবং একটা বক্স, তাহলে বলেন তো কয়টা জিনিস কিনা লাগবে? দুইটা। এই দুইটা কেমনে পাইছেন? একটা যোগ একটা। যোগ করুন। তাহলে আপনি এবং বলা মানে কি যোগ করছেন না, হ্যাঁ না? জি স্যার। জি স্যার। তাহলে বলেন এই কাহিনীটা কি মনে থাকবে কিনা যে ও বা এবং মানে হচ্ছে যোগের কাহিনী আসে, আর অথবা বা যদি থাকে তাহলে আমরা সমানের কাহিনী করব, হ্যাঁ না? জি স্যার, মনে থাকবে। জি স্যার। গুড। তাহলে এখন আসেন প্রথম কথাতে। ওরা বলছিল 4 জন পুরুষ বা মানে হচ্ছে সমান 6 জন স্ত্রী লোক এদের কাছে। আর আমাদেরকে তারা পরে ক্যালকুলেশন করতে বলছে কি, আমাদেরকে বলছে 8 জন পুরুষ, 8 জন পুরুষ এবং মানে তো আমরা জানি যোগ, তারপরে বলছে ও 12 জন স্ত্রী 12 লোক। জন। 12 জন স্ত্রী লোক। এখন এই দুইটা গ্রুপকে আমাদের কাজ হচ্ছে কনভার্ট করা। কি করা? কনভার্ট। একটা গ্রুপে এখন আপনাকে আনতে হবে। এখন হয় আপনি সবাইকে পুরুষে নিয়ে আসতে পারেন অথবা আপনি চাইলে সবাইকে স্ত্রী লোকে নিয়ে আসতে পারবেন। যে গ্রুপে নিয়ে যান অ্যানসারের কোনো পরিবর্তন আসবে না, অ্যানসার হুবহু একই থাকবে। এখন কোশ্চেন, তাহলে আমরা কনভার্টটা করব কেমনে? দেখেন আমাদের ধরেন পুরুষকে যদি স্ত্রী লোকে নিয়ে যেতে চাই, 4 জন পুরুষ মানে 6 জন স্ত্রী লোক, তাহলে একজন পুরুষ মানে 6/4 জন স্ত্রী লোক, তাহলে 8 জন পুরুষ মানে আমরা বলতে পারি তাহলে গুণন কি আসবে? 8। কাটাকাটি করলাম 2, 6 এখানে 12 জন স্ত্রী লোক। 12 জন। তাহলে আমি কি বলতে পারি এই 8 জন পুরুষের কাজ ইকুয়াল টু তাহলে 12 জন স্ত্রী লোকের কাজের সমান, হ্যাঁ না? জি স্যার, পারি। জি স্যার। আর সঙ্গে তো অলরেডি আমাদের আরো আছে কতজন? 12 জন স্ত্রী লোক। 12 জন। তাহলে টোটাল স্ত্রী লোককে কনভার্ট করলে আমরা পাচ্ছি 24 জন স্ত্রী লোককে দিয়ে কাজটা করাইতে হবে, হ্যাঁ না? জি। জি স্যার। তাহলে এখন আসেন স্ত্রী লোকের দিকে তাকাই। 6 জন স্ত্রী লোক, 6 জন স্ত্রী লোক, 6 জন স্ত্রী লোক একটা কাজ করতেছিল কয় দিনে? 20 দিন। 20 দিনে। এখন এই কাজটা 6 জন না, এই কাজটা করা লাগবে কতজনকে দিয়ে? 24 জন। 24 জনকে 24 দিয়ে। জন স্ত্রী লোককে দিয়ে। তাহলে বলেন একজনকে দিয়ে কাজ করাইতে গেলে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। জি। গুণন 6, তাহলে 24 জনকে দিয়ে তাহলে 24 ভাগ, ভাগ। তাহলে কাটাকাটি করলাম 4 6 24, 4 দ্বারা ভাগ করলাম 5। তার মানে আমরা ক্যালকুলেশন করে পাইছি কয়দিন সময় লাগবে বলেন? 5 দিন। 5 5 দিন। দিন। এই সেই 5 দিন আমাদের উত্তর, অ্যানসার 5 দিন, হ্যাঁ না? জি স্যার। জি স্যার, বোঝা গেল কি গেল না বলেন তো? বুঝতে গেল পেরেছি স্যার। স্যার। তাহলে 7 নাম্বারটা কি ক্লিয়ার? এখন কনভার্টটা কি মনে থাকবে বলেন? ও এবং কি করা লাগবে? ও এবং যোগ যোগ। এবং যোগ। গুড। তাহলে আমরা অথবা বা এগুলো যদি পাই তাহলে কি করব? সমান চিহ্ন। সমান সমান করব। করতে। এখন বলেন মূল কাহিনী কি তাহলে বুঝতেছেন কিনা? জি স্যার। জি স্যার। গুড। তাহলে আমরা এটা বুঝে গেছি। দেখি তো তাহলে আমরা এইটা কি করতে পারি কিনা। কোন শিবিরে 4000 লোকের 190 দিনের খাবার মজুদ আছে। যদি 30 দিন পর 800 জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্য বাকি কত দিন চলবে? প্রথমে আগে খেয়াল করেন কতজন লোক ছিল ভাই আমাদের? 4000। 4000। 4000 জন লোক ছিল। কত দিনের খাবার ছিল? 190। 190। এখন আমরা বলছে 30 দিন পর, মানে কয়দিন চলে গেছে ভাই? 30 দিন চলে গেছে। 30 দিন আমার চলে গেছে। তাহলে 30 দিন চলে যাওয়া মানে আমাদের তাহলে কয়দিন হাতে আছে? 160 দিন। এই 160 দিনের খাবার আছে কতজন লোকের? 4000। 4000 জন লোকের। 4000 জন লোকের হচ্ছে খাবার আছে, হ্যাঁ না? জি স্যার। তাহলে এখন আমি কি এই সিচুয়েশনে বলতে পারি না যে আমাদের 4000 জন লোকের বর্তমানে খাবার আছে 160 দিনের, হ্যাঁ না? জি স্যার। হ্যাঁ স্যার। কিন্তু ওরা বলছে যে না ভাই আমার 4000 লোক নাই, এখান থেকে 800 জন লোক চলে গেছে।
কয়জন লোক চলে গেছে? 800 জন। তাহলে বলেন তো 4000 থেকে যদি 800 জন লোক চলেই যায়, তাহলে আমাদের লোক সংখ্যা আছে এখন কতজন ভাই? 3200। তার মানে এই 4000 জনের খাবার যেখানে 160, তাহলে আমাদের তথ্য অনুযায়ী 3200 জন লোক যদি এই খাবারটা খায় তাহলে কয়দিন খেতে পারবে? এটাই তো কোশ্চেন নাকি? জি স্যার। জি স্যার। তাহলে বলেন একজন লোক যদি খেতে চায় তাহলে কি দিন বেশি লাগবে নাকি কম? কোনটা লাগবে? বেশি লাগবে। হ্যাঁ, বেশি লাগবে। 4000 জনের লোকের খাবার 160, একজন যদি এটা খায় শেষ করতে চায় তাহলে অনেক সময় বেশি লাগবে। তাহলে গুণন কত? 4000। তাহলে 3200 জনের তাহলে কি লাগবে? ভাগ, তাহলে আমাদের কি আসবে? 3200। হ্যাঁ না? জি তাহলে স্যার। কাটাকাটি করলাম 0 0 0 0, কাটাকাটি করলাম 16 দ্বারা ভাগ করলাম 2, 2 দ্বারা 400 কে ভাগ করলে কত আসছে? 200। এই হিসেবে তাহলে আমরা অ্যানসার পাইছি। কতদিন সময় লাগবে আমাদের? 200 দিন সময় লাগবে। 4000 জন লোক যে খাবার 160 দিন খাচ্ছিল, সেই খাবার 3200 জন লোক খাইলে তারা নাকি 200 দিন খেতে পারবে। উত্তর এই সেই 200 দিন। স্টেপ কি ক্লিয়ার কিনা এবারে একটু বলেন। জি স্যার, জি ক্লিয়ার। স্যার, ক্লিয়ার। তাহলে বলেন এই ধরনের কোশ্চেন আমরা ছোটবেলাতেও করে আসছি, এখন আসলে পারবেন কিনা? পারবো জি স্যার। স্যার, পারলাম। তাহলে ছেড়ে দিব 8 নাম্বারটা। জি স্যার। ফাইন, তাহলে 8 নাম্বারটাও আমরা পারবো আশা করি। দেখি এইবারে এইটা আর এটা অলমোস্ট কাছাকাছি, এটা বলবো না, এবারে আপনারা নিজেরা করেন। দেখি তো কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিন খাবার আছে, 5 দিন পরে আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাবার কত দিনে চলবে? আগেরটাতে বলছিল 800 জন চলে গেছে, আর এখানে বলছে 10 জন আসছে, এতটুকুই পার্থক্য। দেখি অ্যানসার দেন। স্যার 28 দিন। 28 দিন, গুড। আর কারো? স্যার 20 দিন। 20 দিন, তাও আছে। এর 2800 আছে, 20 আছে। দেখি কার কি হয়। আঠাশ বিশ। দেখি আর বাকি দুইজনের দুটো অ্যানসার দেন, একজন 25 বলেন, একজন 15 বলেন, তাহলে কোর্সটা কমপ্লিট হবে। 25 দিন। 20 দিন হবে, 20 দিন। তাহলে 28 আর 20 এর মধ্যে যুদ্ধতে মোটামুটি 20 দিনই টিকে যাচ্ছে নাকি এরকম? জি স্যার। 20। তাহলে কেমন হইলো? প্রথমে আমাদের কতজন ছিল? 40 জন ছিল। 40 জনের কত দিন ছিল? 30 দিন ছিল। ওরা বলতেছে 5 দিন পর, তার মানে 5 দিন খাওয়া দাওয়া করে ফেলছে। তাহলে এখন আমরা নরমালি বলতে পারি 40 জন লোকের খাবার আছে হচ্ছে কত দিনের? 25 দিনের। তাহলে কোশ্চেনের তথ্য অনুযায়ী আমরা এখন পর্যন্ত বলতেছি যে এইটা যে 40 জন লোক খাবারটা খাচ্ছে আর কত দেখা দিন? যাচ্ছে না। 25 দিন। স্যার দেখা যাচ্ছে না। এইবারে দেখা যাবে, দেখা যাচ্ছে এখন? জি। ঠিক Good, আছে। তাহলে 40 জন লোকের খাবার আছে কতদিন? 25 দিন। কোশ্চেন বলছিল 2 দিন 5 দিন পর। 5 দিন পরে মানে হচ্ছে কি? মাইনাস 5 দিন পর মানে তো হচ্ছে 25 দিন। সেখানে 10 জন লোক আরো আসছে। তাহলে 10 জন লোক আরো আসা মানে এইবারে খাবারটা কয়জন লোক খাবে ভাই? 50 জন। যেখানে 40 জন লোকের খাবার 25 দিন আছে, কোশ্চেন বলতেছে এটা 40 না, এটা 50 জন লোক যদি খাইতে চায় তাহলে কয় দিন লাগবে? কোশ্চেন এটাই। তাহলে একজন লোককে দিয়ে যদি আমি খাবারগুলো খাওয়াইতে চাই তাহলে দিন কি লাগবে? বেশি। তাহলে বেশি লাগা মানে গুণ গুণন। হবে। তাহলে 50 জন লোককে দিয়ে কাজ করাইতে গেলে বা খাওয়াইতে গেলে সময় কম লাগবে মানে ভাগ। কাটাকাটি করলাম 0 0, 5 দ্বারা ভাগ করলাম, 25 কে 5, 5 আর 4 গুণন করলাম, এই সেই উত্তর পাওয়া গেল 20 দিন। সেম প্যাটার্নের কোশ্চেন, আগেরটাতে চলে গেছিল আর এখানে শুধু আসছে, এতটুকুই পার্থক্য, বাকিটুকু অলমোস্ট সব সেম। ক্লিয়ার এখন? জি স্যার। তাহলে এখন বলেন এই চলে যাক আর চলে আসুক, পারা যাবে এখন অঙ্ক এরকম থাকলে? স্যার, জি স্যার। পারা যাবে তো নাকি? যাবে, কোনো যাবে। কোশ্চেন আছে বলেন একটু? নাই, তাহলে আমরা এটা পারবো আশা করতেছি। আচ্ছা, এইবারে এটা একটু চট করে করে দেন। এরকম একটা অঙ্ক একটু আগে করছেন, এটা বলবো না, নিজেরা করেন। ক খ একসঙ্গে করলে 10 দিনে করতে পারে, খ যদি 14 দিনে করতে পারে, তাহলে বলেন ক কত দিনে করতে পারবে? একটু আগে আমরা এই প্যাটার্নের কোশ্চেন সলভ করে ফেলছি। 35 দিন। স্যার 35। এই তো চলে আসছে।
সবার কি আসছে? সবার কি আসছে? জি সব চুপচাপ আছেন কেন? এটা তো করে দেওয়া উচিত নয়, কারণ এটা একটু আগে আমরা এরকম একটা কোশ্চেন দেখছি। পারবেন নাকি আবার করে দেওয়া লাগবে? স্যার করতে হবে না। করে দেন স্যার। করে দেন নাকি? আচ্ছা, করলে চেহারাটা কেমন আসবে একটু আগে সেটা বলেন। কয়জন কাজ করতেছে? 2 জন। তার মানে কি বিষয়টা এরকম না যে 1 বাই কয়ের কাজ 1 বাই ক্ষয়ের কাজ ইকুয়াল টু 1 বাই টোটাল টাইম। কতদিনে করতে পারে আমরা জানি না। ক্ষয়ের সময় আমরা জানি যে কতদিন লাগবে, ক্ষয়ের 14 দিন। 14 ঠিক দিন। আছে, ক্ষয়ের হচ্ছে আমাদের 14 দিন লাগবে। তাহলে ক্ষয়েরটা 14 দিন বসে দিলাম, আর টোটাল সময় লাগবে বলেই তো দিছে কত দিন? 10 দিন। 10 দিন। তাহলে 1 বাই 10। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে 1 বাই ক ইকুয়াল টু 1 বাই 10 বিয়োগ 1 বাই 14। এই হচ্ছে মূল কাহিনী, আসলে কিছু নাই আর। তাহলে 1 বাই ক ইজ ইকুয়াল টু তাহলে 14 আর হচ্ছে আমাদের 10 কত নেওয়া যায়? 70। তার মানে কত আসছে? 7 বিয়োগ 5 14 70। 2 বাই 70 মানে হচ্ছে আমাদের আসে 1 বাই 35। তার মানে কয়ের মান পাওয়া গেছে, কয়ের মান 35। এই সেই উত্তর। তাহলে 35 দিন সময় লাগবে। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে 10 নম্বরটা কি ছেড়ে দেওয়া যাবে? জি স্যার। গুড, তাহলে 10 নম্বরটা ছেড়ে দিলাম। তাহলে একটু একটু করে কি বুঝতেছেন যে এই যে রিপিট যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো করতে হয় কেমনে? এটা কি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। ফাইন। আসেন 11 নম্বরে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি হয়। ভর্তি করতে সময় লাগে 5 ঘন্টা। দ্বিতীয় পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা। দুটো দ্বারাই ভর্তি হচ্ছে। বলেন তো এখানে কি মাইনাসের কোনো কাহিনী আছে? না স্যার। না। ধরেন বললো যে প্রথমটা দিয়ে খালি হয়, দ্বিতীয়টা দিয়েও খালি হয়। এখানে আমাদের দুটো দিয়েই খালি হয়। তাহলে এখানে কি মাইনাসের কোনো কাজ আছে? না না স্যার। স্যার। না। অর্থাৎ সহজ কথা মাথায় রাখবেন, যদি সমজাতীয় কাজ হয়, আবারও বলতেছি কথাটা কি, সমজাতীয় একই রকমের যদি কাজ হয়ে যায়, তাহলে আপনার সেই জায়গাটায় কোনো রকমের কি করতে হবে না, প্লাস মাইনাস চিহ্ন আসবে না, দুটাই হচ্ছে প্লাস চিহ্ন থাকবে। কিন্তু যদি কোশ্চেন বলে একটা দিয়ে ভর্তি একটা দিয়ে খালি, ভর্তি খালির যদি ঘটনা থাকে, তাহলেই বুঝবেন যে সেটা অবশ্যই কি হবে, আপনার প্লাস মাইনাসের ঘটনাতে আসবে। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। তাহলে এখন আমরা বলছি কি যে দুইটা পাইপ একসঙ্গে ব্যবহার করে চৌবাচ্চাটি 2/3 অংশ ভর্তি হইতে কত সময় লাগবে? 2/3 অংশ ভর্তি করতে কত সময় সেই চিন্তা পরে বাদ দেন, আগে বলেন পুরোটা ভর্তি হইতে কত সময় লাগবে। তাহলে আমরা কি বলতাম যে প্রথমটার কাজ 5 ঘন্টা 1/5, দ্বিতীয়টা 1/3 ইকুয়াল টু 1/t। তাহলে টোটাল কত সময় লাগবে আমরা একটু দেখি। 3 5 15 আর 5 আর 3 কত? 8/15। তার মানে টোটাল সময় লাগবে হচ্ছে 15/8 ঘন্টা। তার মানে পুরোটা ভর্তি হওয়া মানে এক অংশ। তাহলে আমরা কি বলতে পারি যে এক অংশ ভর্তি হইতে সময় লাগে 15/8 ঘন্টা। হ্যাঁ না না, এতটুকু কি বলা জি যায়? স্যার। যাই। কিন্তু কোশ্চেন বলছে না পুরোটা না, আপনাকে কোশ্চেন বলছে কি 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে। তাহলে এক অংশের জন্য যা লাগে 15/8, তাহলে 2/3 অংশের জন্য তাহলে গুণন 2/3। হ্যাঁ না? জি স্যার। তাহলে আমরা কাটাকাটি করে আসেন। 3 দ্বারা 15 কে ভাগ করলাম 5, 2 দ্বারা 8 কে ভাগ করলাম তাহলে 4। 4 দ্বারা 5 কে ভাগ করলে একবার যায়, তার মানে এক সমস্ত 1 কত থাকে? 4। হ্যাঁ না? জি স্যার। এখন উত্তর এখানে দুই রকমের হতে পারে। হয় আপনার উত্তর থাকবে 5/4 ডিরেক্ট এটা, অথবা উত্তর থাকবে হচ্ছে আপনার মিশ্র ভগ্নাংশতে। আর কোনটা থাকবে দেখেন 5/4ই আছে, তাহলে আমরা 5/4ই দিব। কিন্তু 5/4 যে সবসময় এরকমই পাবেন তা কিন্তু না। এই জায়গাটায় অনেক সময় এরকম করেও পাওয়া যেতে পারে উত্তর, সমস্ত আকারে মিশ্র ভগ্নাংশতেও পাওয়া যেতে পারে। যেটা থাকবে আমরা সেটা দিয়েই যাব। ক্লিয়ার কিনা এখন বলেন? জি স্যার। ক্লিয়ার। ক্লিয়ার? গুড। তাহলে কতটুকু ক্লিয়ার হইলো চৌবাচ্চা? চলেন দেখি তো একটু আমরা দ্বিতীয় অংশটা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার করতে পারবো। দুটি নৌকা যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে পূর্ণ হয়, দুটো দ্বারা কি হচ্ছে বলেন তো?
পূর্ণ পূর্ণ। হচ্ছে কোনো মাইনাসের কাহিনী আছে? না স্যার না তাহলে না। 1 ডিভাইডেড বাই প্রথম পাইপের কাজ যোগ 1 ডিভাইডেড বাই দ্বিতীয় পাইপের কাজ ইকুয়াল টু 1/t, তাই না? জি স্যার জি এলসিএম করলে কত চলে আসে? 60, 3 20 60, 30 দোকানে 60, 1/t, 5 12 60, 1/12 ইকুয়াল টু 1/t, তাহলে t এর মান কত চলে আসছে? 12। তাহলে পুরোটা ভর্তি হতে কত সময় লাগবে বলেন? 12 মিনিট এই যে উত্তর 12 মিনিট। এটা ডিরেক্ট 12 মনে হয় মিনিট। ওয়ার্কের অঙ্কের প্যাটার্নটার সঙ্গে ম্যাচ করছে, হ্যাঁ না না? জি স্যার। তাহলে ইউজ কি বুঝতেছেন যে ওই প্যাটার্নটা ওয়ার্কের অঙ্ক বলেন, লোক সংখ্যা নিয়ে কাজের অঙ্ক বলেন, বা আপনি চৌবাচ্চার অঙ্ক বলেন, দুইটা জায়গায় আসলে অ্যাপ্লিকেবল। বোঝা গেল বিষয়টা? জি স্যার তাহলে বলেন একটু একটু করে ধারণা পাচ্ছেন কিনা যে এই কোশ্চেনগুলোর প্যাটার্ন কেমন, কিভাবে এগুলো ধরতে হয়, কিভাবে এগুলো সলভ করতে হয়। বোঝা গেল বিষয়? জি স্যার তাহলে ছেড়ে দিব 12 নাম্বারটা। জি জি স্যার। জি জি স্যার চলেন 12 নাম্বারটা তাহলে গবেষণা কমপ্লিট, আমরা একটু পরেরটার দিকে আগাই। এই হচ্ছে 13 নাম্বার। কি বলতেছে? একটি চৌবাচ্চা দুইটি নল আছে, প্রথম নল দ্বারা 30 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে পূর্ণ হইতে পারে। নল দুটি একসঙ্গে খোলা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হইতে কত সময় লাগে? বলবো না, নিজেরা করেন, কারণ এখনই করাই দিলাম এরকম অঙ্ক। বলবো না, নিজেরা করেন, দেখি কার কত সময় লাগে। স্যার 18 কত লাগছে? 18। আচ্ছা, আর কারো? জি স্যার দুইটা কিন্তু একই প্যাটার্নের কোশ্চেন। সবার কি আসছে? জি স্যার 18। গুড। তার মানে বিষয়টা কেমন আসছে? 1/30 প্লাস 1 ডিভাইডেড বাই 45 ইকুয়াল টু 1/t। 1/45 দুইটার এলসিএম 90, 3 30 90, দোকানে 90, 5 18 90, 1/18 ইকুয়াল টু 1/t। এই সেই t এর মান তাহলে হচ্ছে আমাদের 18। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার জি চলেন দেখি দ্বিতীয় অংশ। আগেরটা এটা অলমোস্ট সেম, আগেরটা পারলে এটাও পারবেন। কেউ খাতা কলম ইউজ করেন না, মুখে মুখে বলেন তো কত সময় লাগবে? খাতা কলম স্যার ইউজ 9 করেন না? মিনিট। স্যার 9 মিনিট হ্যাঁ, গুড। পুরাটা ভর্তি হইতে লাগে 18 মিনিট, ওরা বলছে অর্ধপূর্ণ অবস্থায় পূর্ণ হইতে। অর্ধপূর্ণ মানে কি? অর্ধেক তো পূর্ণ হয়েছে। তাহলে পুরাটা ভর্তি হইতে লাগে হচ্ছে আপনার 18। তাহলে ওরা বলতেছে অর্ধেক অংশ আপনার বাকি আছে, তাহলে এটা পূর্ণ হইতে কত লাগবে? 9। তাহলে উত্তর 9। 9 মিনিট। তার মানে আগের অঙ্কটারই একটা পার্ট না এটা? জি জি স্যার স্যার। জি মানে আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার অলমোস্ট মিল। এটাই যদি বলতো সম্পূর্ণ পূর্ণ হইতে, তাহলে আমরা বলতাম আগেরটার মতন 18 ঘন্টা। কিন্তু ওরা বলছে না, অর্ধেক পূর্ণ হয়ে গেছে, তাহলে পুরোটা ভর্তি হইতে লাগে 18 মিনিট, তাহলে বাকি অর্ধেক ভর্তি হইতে সময় লাগবে অর্ধেক সময়। তার মানে 18 অর্ধেক মানে 9। এই সেই উত্তর হচ্ছে 9। ক্লিয়ার? জি জি স্যার। স্যার ওকে। ওকে। স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলেন বলেন। স্যার একের নিচে যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে গুণ করি কিভাবে ওইটা? একের নিচে ভগ্নাংশ বলতে বুঝি নাই। স্যার এক অংশ সমান 9, হুম। তাহলে 2/3 অংশ সমান কত? এই ক্ষেত্রে আমরা গুণ করি কেন সেটা ভালো বুঝতে পারি সবই তো গুণন করবেন। 2/3 অংশ মানে কি? 3 ভাগের 2 ভাগ, সহজ কথা। পুরাটা ভর্তি করতে আপনার 9 ঘন্টা লাগে, তাহলে এক কথায় বলেন যে আপনার দরকার কত অংশ? 2/3। 2/3 মানেটা কি বলেন তো? পুরা অংশটা 3 ভাগের 2 ভাগ, হ্যাঁ না? 3/2 ভাগ। তাহলে 3 ভাগের পুরা 2 ভাগ। অংশটা যা লাগে সেইটারই 3 ভাগের 2 ভাগ লাগবে। কথা কি এটাই না? জি জি স্যার স্যার। তারপরে সেটা কি করছেন? 2 থাক কি করছেন? গুণন করছেন না? ক্লিয়ার এখন কথাটা? জি স্যার। একের বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, সব গুণন ভাই, সব গুণন। এক স্যার, ওইখানে অংশের একটু জন্য পেঁচ লাগে। 9 ঘন্টা, 5 অংশের জন্য তাহলে কত ঘন্টা? ভাই গুণন 9 গুণন 5। এক অংশের জন্য 9 ঘন্টা, 2/3 অংশের জন্য কত? তাও গুণন 2/3। ঠিক আছে? এই একের পরেরটা ছোট নাকি বড়, একের পরেরটা একের ছোট নাকি বড় দেখার দরকার নেই। আল্লাহর ওয়াস্তে সবগুলো কি হয়ে যাবে আপনার গুণন। এটা কি বুঝছেন কিনা বলেন? ঠিক আছে স্যার। এখন কি ক্লিয়ার হয়েছে ভাই? স্যার গণিতের কি শর্ট সাজেশন দেবেন না? গণিতের শর্ট সাজেশন দেওয়া হয় নাই। না এলে কি মানে হয়েছে খন্ড স্যার খন্ড পিডিএফ হচ্ছে? স্যার ম্যাথ দেওয়া হয়েছে
তাহলে আবার ওই যে আরেকজন বলে যে দেওয়া হবে কিনা। এই আপনারা কি ক্লাস করেন না? হ্যাঁ, গ্রুপ কি দেখেন না? ম্যাথ স্যার দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ম্যাথ তো দিয়ে দেওয়া হয়েছে। ওই যে আরেকজন বলতেছে দিবেন না। হ্যাঁ দিব, 2 তারিখের পরে পুরা কোশ্চেনই দিয়ে দিব, টেনশন করেন না। না স্যার, সেটা বলতেছি না, বলতেছি যে একবারে কি সম্পূর্ণভাবে পিডিএফ দিবে না খন্ড খন্ড আকারে দিয়ে দিচ্ছে, সেটাই তাহলে আপনি কি পাইছেন কিনা গ্রুপে আগে সেটা বলেন তো। সাজেশন পাইছেন গ্রুপে? স্যার ইংলিশ হ্যাঁ স্যার, ওটা কি পাইছেন বলেন তো। ওখানে কয়টা গেছে চ্যাপ্টার? কি আলাদা আলাদা করে দেওয়া আছে না একসঙ্গে দেওয়া আছে? আলাদা আলাদা। আলাদা আলাদা করে দেওয়া হতো। তাহলে আরো কি চাচ্ছেন এখন বলেন এবারে। যেটা তো পাইছেন এরপরে আপনি কি চাচ্ছেন? না, বাংলা দেখলাম একবারে সম্পূর্ণ একটা 15-17 পেজের স্যার একটা একটারও দিয়েছে। উত্তর নাই, উত্তর বার করতে আবারই ভিডিও দেখান লাগে। এই তো এখন তো দেখা তো লাগবে। সব যদি একবারে আপনাদের ম্যাথের কি দিব এই জায়গাটায়, তাহলে আপনি যদি স্যার solution যে বের করেন- সাজেশনটা দিছে ওইটাতে অ্যানসার তো দেওয়াই আছে, নতুন করে যেটা দিছে। আনসার দেওয়া আছে স্যার। এখন আমি কই যাব? অ্যান্সার দেওয়া আছে। আরে আগে বলেন এই 15 নাম্বারটা হয়েছে কিনা। আসেন ওইদিকে পরে যাই। জি স্যার। এই আপনাদের কোশ্চেন শুনলে পরীক্ষায় শেষ হয়ে যাবে। আসেন আসেন 16 নাম্বার কোশ্চেন আসেন, এটাই আমরা শেষ করব, টেনশন স্যার করেন 15 না। নাম্বার কি করাইছেন? আমার উত্তর হয়নি, তার 15 ও, বাকি আর আছে। 15 হয়নি তাই না? আরে এই যে কার কথা শুনতে শুনতে 15 এই দৌড় স্যার দিছে। হয় নাই। হ্যাঁ, এই তো বাচ্চা লিক হয়ে গেছে রে। বলেন এটা নিজেরা করেন, এটা পারবেন, এটাও সহজ। প্রথম নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে খালি হয়। এইবারে বলেন পূর্ণ আর খালি দুটাই আছে না? জি জি স্যার। স্যার, জি আর স্যার। এটা হচ্ছে 3 দেখতেছেন, এটা 3 না, এটা আই থিং 1/3 অংশ। এটা ওই 1 আর 3 মিক্স হয়ে গেছে ওই জায়গায়। 1/3 অংশ পূর্ণ হইতে কত সময় লাগবে? তাহলে এখন বলেন এখানে তো দুটাই আছে। ভর্তি হচ্ছে 8 এ মাইনাস খালি হচ্ছে 1/12 ইকুয়াল টু 1/t। তাহলে এখানে কত আসে? 24, 3 8 24, 12 দোকানে 24, 1/24। তার মানে t এর মান আসে কত? 24। অর্থাৎ পুরোটা অংশ, এক অংশ ভর্তি হইতে সময় লাগে 24 মিনিট। ওরা বলছে 1/3 অংশ ভর্তি হইতে কত সময় লাগবে? তাহলে 24 এর না কি স্যার, করব? 1/3 অংশ পূর্ণ থাকায় অবস্থায় ও পূর্ণ থাকা অবস্থায়। তাহলে 1/3 পূর্ণ থাকলে আমাদের বাকি থাকে হচ্ছে কত? 2/3। 2/3। হ্যাঁ, তাহলে 2/3 অংশ ভর্তি হইতে 3 8 24 8 দোকানে কত? 16 অংশ। আমাদের ভর্তি আছে কতটুকু অংশ? ভর্তি আছে আমাদের 1/3 অংশ। পুরাটা মানে 1 অংশ। 1/3 অংশ ভর্তি থাকা মানে বাকি আছে বিয়োগ করলে আসে 2/3 অংশ। তাহলে কোশ্চেন 2/3 অংশ ভর্তি হইতে কত সময় লাগে? পুরাটা ভর্তি হইতে সময় লাগে 24। তাহলে 2/3 এর জন্য 24 গুণন 2/3, 3 8 24, 8 দোকানে 16। তার মানে আমাদের এই যে বাকি যে অংশ ছিল 2/3, সেটা ভর্তি হইতে সময় লাগবে আমাদের কত মিনিট? 16 মিনিট। এই সেই উত্তর 16। 2/3, 1/3 অংশ পূর্ণ থাকা অবস্থায় পূর্ণ হইতে কত সময় লাগবে? 1/3 পূর্ণই, তাহলে বাকি আছে 2/3। এই 2/3 এর সময়টা কত লাগবে? এটাই কোশ্চেন জিজ্ঞেস করছিল। এবার দেখেন ঠিকঠাক মতো আছে কিনা। জি স্যার। জি স্যার। গুড। তাহলে 15 কি ঠিকঠাক মতো আছে সবার? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে এবারে আসেন 16 দিকে একটু যাই। 16 তে কি বলতেছে একটু খেয়াল করেন। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে 8 12 এবং 24 মিনিটে পূর্ণ হতে পারে। তাহলে 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগে? আগে বলেন পুরোটা ভর্তি হতে কত সময় লাগবে, পরের চিন্তা পরে। 3টা আমাদের নল, তাহলে কি আসবে? প্রথম নলের অংশ 1/8, দ্বিতীয়টার 1/12, তৃতীয়টার 1/24 ইকুয়াল টু 1/t। হ্যাঁ না? জি স্যার। তাহলে বলেন তো আমরা এলসিএম করলে কত পাই? 24, 3 8 24, 12 দোকানে 24, 24 আর 1 24। তার মানে 6 4 6 24, 1/4 ইকুয়াল টু 1/t। তার মানে আমরা কি এটা বলতে পারি যে পুরো অংশ ভর্তি হইতে আমাদের সময় লাগে হচ্ছে তাহলে কতটুকু? 4 ঘন্টা। ওরা বলছে পুরাটা আমার দরকার নাই, আমার দরকার কতটুকু? 3/4 অর্থাৎ 3/4 অংশ। এক অংশের জন্য যা লাগে, তাহলে 3/4 অংশের জন্য গুণন 3/4, তার মানে কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। এবার তাহলে একটু বলেন যে জিনিস কি বোঝা গেল কিনা? ক্লিয়ার জি স্যার, ক্লিয়ার। সবাই? জি। তাহলে এবারে বলেন আমাদের কি জি, এখন স্যার। একটা অলৌকিক ধারণা আসছে কিনা যে অনুপাত সমানুপাত মিশ্রণের অঙ্ক এবং আমাদের এই জায়গাটায় আমরা কাজ করলাম কাজের অঙ্ক, চৌবাচ্চার অঙ্ক। এই প্যাটার্নটা কি পাইছেন কিনা আপনারা? পাইছেন? পাইছি। জি স্যার। পারবেন সবাই?
জি স্যার জি স্যার পারবো। পারবো। ইনশাল্লাহ। আচ্ছা, এখন যাদের ওই যে নিবন্ধন নিয়ে একটু একটু কোশ্চেন ছিল তাদের ব্যাপারে এবারে একটু আমরা আলোচনা করি। যাদের যাদের নিবন্ধন নিয়ে হচ্ছে প্যাটার্ন আছে, নিবন্ধন নিয়ে যাদের কোশ্চেন ছিল যে কবে শুরু করব, কি শুরু করব, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে এবারে আপনাদেরকে একটু থামাই দিয়ে রাখছিলাম যে আপনারা একটু থেমে যান, আমরা এই বিষয়টা নিয়ে শেষে কথা বলবো। আমরা একটু বাপ্পি ভাইয়ের কাছে যাব। নিবন্ধনের ব্যাপারে অনেকের কোশ্চেন ছিল। আসেন এবারে কোশ্চেন করেন, আমি বলে দিচ্ছি বাপ্পি ভাই এখানে আছে, ঠিক আছে? কার কি কোশ্চেন আছে একটু বলেন আপনারা। স্যার চট্টগ্রাম ঢাকা বিভাগের সাথে এরা বৈষম্য করছে। চলেন আন্দোলনে চলে যাই, শাহবাগ ফাঁকা এরা আমাদেরকে 15 দিন পর দিয়ে আমাদেরকে আবার একসাথে দিয়ে দিতেছে পরীক্ষাটা। এই শুনেন, আপনারা যারা আমাদের সাথে নিবন্ধনে যুক্ত হতে চান, ঠিক আছে? ক্লাস নেবে কে? ক্লাস নেবে শুভ্র স্যার, ক্লাস নেবে হচ্ছে সুমন স্যার, মিজান স্যার। হ্যাঁ, দেখবেন যে আমরা অন্তত আর কিছু না দিতে পারি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস, এই ক্লাসটা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ খুবই, এবং যারা দীর্ঘদিন যাবত পড়াচ্ছেন তারাই কিন্তু ক্লাস নেবেন। তাহলে নিবন্ধনে যারা যুক্ত থাকবেন আপনাদের কাছ থেকে খুব কম টাকা নিব, বাইরের যারা তাদের কাছ থেকে বেশি টাকা নিব। যদি শুভ্র স্যার রাজি থাকে আপনাদের জন্য ফ্রি দিয়ে দেব, কিন্তু ফ্রি মনে হয় দিবে না, বুঝছেন? কারণ হচ্ছে কি, স্যাররা তো অনেক টাকা নেয় একটা ক্লাসে। এই শুভ্র স্যার এক ক্লাসে কয় টাকা নেয় কারণ তো একটা আইডিয়া করি, কত টাকা হতে পারে? একটা ক্লাসে নেয় হচ্ছে 2000 টাকা, বুঝছেন? যার কারণে হচ্ছে ফ্রি করাইতে পারবো না। আমরা নিবন্ধনে ক্লাস দিব হচ্ছে 54টা। এই 54টা ক্লাসে আমাদের প্রচুর পরিমাণে খরচ হয়ে যাবে, কিন্তু আপনাদের জন্য আমরা খুব কম টাকা নিব। যেমন ধরেন আমরা প্রাইমারিতে কয় টাকা নিছি? 510 টাকা। 510 টাকা, ঠিক না? তাহলে 510 টাকা আপনারা বলেন নিবন্ধনে কয় টাকা নিলে আপনারা খুশি বলেন? নিবন্ধনে কয় টাকা নিলে আপনারা খুশি? এটা কিন্তু সুপার ডুপার একটা সার্ভিস দিব আমরা, বুঝছেন? আমরা ক্লাস দিব 54টা। এই 54টায় লেকচার শিট দিব পিডিএফ। আমরা তো প্রাইমারি 5 বেসে ভর্তি হয়ে অনেক কম ক্লাস পাইছি সময়ের কারণে। আচ্ছা আচ্ছা, এই জন্য তো আপনাদের জন্য একটা ডিসকাউন্ট দিব, বুঝছেন? দেখবেন যে আপনারা সব সময় দেখবেন যে বাইরের যারা তাদের থেকে 2 থেকে 300 টাকা বেশি নিব আমরা তাদের কাছ থেকে, আপনাদের জন্য একটু কম নিব। আমি বলি আপনারা যারা নিবন্ধনে 2 তারিখের পরে পরীক্ষা দেওয়ার পরে 5 তারিখের মধ্যে আপনারা সবাই ভর্তি হয়ে যাবেন, তাহলে আপনাদের কাছ থেকে নিব আমি হচ্ছে ওই 510 টাকায়, ঠিক আছে? আর বাইরের যারা তারা এই কোর্সে ভর্তি হবে 850 টাকা, 850 টাকা, বুঝতে পারছি। ঠিক আছে? তারা দিবে 850 টাকা, আপনারা দিবেন কত? 510 টাকা। আপনাদের আইডি চেক করব, যে যেমন আব্দুল করিম জেলানি, ঠিক আছে? তিনি আমাদের কত নম্বর বেসিস স্টুডেন্ট? 5 নম্বর বেসিস স্টুডেন্ট, ওকে, জান আপনি 510 টাকা। এরপরে দেখবো যে জান্নাতুল বিতু, এই জান্নাতুল বিতু আমাদের স্টুডেন্ট না, তাহলে আপনি 850 টাকা দেন, ঠিক আছে? এইভাবে ছাইকা ঢুকাবো। তাহলে এই কোর্সে নিবন্ধন কোর্সটা আমাদের শুরু হবে কবে? আমরা এটা শুরু করব হচ্ছে 14ই জানুয়ারি। 14ই জানুয়ারি এখান থেকে শুরু হবে, হ্যাঁ? আর আপনারা 5 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবেন। এরপরে কয়েকটা ফ্রি ক্লাস করবেন, তারপরে আমরা 14 তারিখে এখানে কি বিষয় ভিত্তিক ক্লাস হবে না জেনারেল অংশের? এইটা শুধু জেনারেল অংশ। জেনারেল 100 মার্কসের, জেনারেল যেটা 100 এটা দিব। আর বাকি যে এই আপনার যে সাবজেক্টে যেটা থাকবে, আমরা কিছু সাবজেক্ট, সব সাবজেক্ট না, কিছু সাবজেক্ট আমরা চমৎকার সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু মূলত আমাদের এইটা প্রিপারেশনটা হবে এই জেনারেল 100। আমরা জেনারেলটা খুব ভালো বুঝি, ঠিক আছে? এইজন্য এইটা আমাদের সাথে লাগিয়ে থাকলে ভালো করবেন। আর নিজের সাবজেক্ট প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবেন একটু, আর আমরা তো সাজেশন দিবই। যেমন শুভ্র স্যার ম্যাথ দুর্দান্ত পড়ায়, তাহলে ম্যাথে কি আসতে পারে, ম্যাথের যারা তাদের জন্য ভালো একটা সাজেশন পাবেন। যেমন সুমন স্যার ইংলিশ ভালো পড়ায়, ইংলিশের যারা ইংলিশের ভালো একটা সাজেশন পাবেন। এইভাবে সাবজেক্ট ওয়াইজ আমরা কিছু সাবজেক্ট, সব সাবজেক্ট দিতে পারবো না, কিছু সাবজেক্ট আমরা সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু মূল টার্গেট থাকবে এই 100 এর মধ্যে বেশি পাওয়া, অনেক বেশি পাওয়া, ঠিক আছে? তাহলে আমরা শেষ করি নিবন্ধনের স্যার টোটাল কত ছিল বলেন স্যার স্যার। আরেকটা স্যার
ওজিও ক্যাশের সাথে আছে আবার। আচ্ছা ফাইন, ক্র্যাশ ওটা ব্যাচ না, পরীক্ষা কবে হতে পারে? ক্র্যাশ ব্যাচ, ওজি মানে ওই তো ক্র্যাশ ব্যাচ আছে না, এটা হ্যাঁ। হচ্ছে জানুয়ারি থার্ড উইকে পরীক্ষা হবে জানুয়ারিতে, ঠিক আছে? ওইভাবে প্রিপারেশন নেন। আবার যদি একটু আর্লি নেয় তাহলে সেকেন্ড উইকে হয়ে যেতে পারে, কারণ পরের মাসে আবার নির্বাচন আছে, বুঝছেন? আচ্ছা, তাহলে আগে ওইটা শেষ করি তারপর হ্যাঁ, ভর্তি হবো। হ্যাঁ, এই জন্য আমি বলি সেটা হচ্ছে প্রিপারেশন খুব ভালো করে নেন। পরীক্ষা ওরা তো মাঝে মধ্যে পাগলামি করে, হুট করে পরীক্ষা ডেট দিয়ে দেয়। 7 দিন আগে পরীক্ষা ডেট দিয়ে দিল, দেখবেন 3 দিন আগে সিট প্ল্যান দিচ্ছে। আপনি মনে করতেছেন পরীক্ষা হবে না, কিন্তু পরীক্ষা নিয়ে নিচ্ছে। দেখেন আমরা তো সবাই গেস করছিলাম কি প্রাইমারিটা আরো পরে হবে, কিন্তু হইল না। কিন্তু এই জন্যই আমাদের মেসেজ আইছে কালকে রাত্রে 12টা হবে। 12টা। আচ্ছা, আগামীকাল রাত 9টায়, কি বলছি, আগামীকাল রাত 9টায় আমাদের সাইফুল স্যারকে চিনেন কে? আগামীকাল রাত 9 PM একদম একটা হট সাজেশন পাবেন, হট সাজেশন, ঠিক আছে? সাইফুল স্যার আমাদের গ্রুপে এই ইয়েতে করবেন, এটা এখানে করবেন, লাইভও যাবে, এটা বিভিন্ন পেজে লাইভ যাবে, আমাদের টার্গেট পয়েন্টে লাইভ যাবে, আর আপনাদের এখানে তো করবেনই আপনারা। 9টায় হট সাজেশন হবে, হ্যাঁ? প্রত্যেকটা সাবজেক্টের একদম হট একটা সাজেশন পেয়ে যাবেন কালকে। সাইফুল স্যার নিজে দেখাবে কোন কোনগুলো পড়বেন, কোন কোনগুলো অ্যাভয়েড করবেন, মানে একদম 2 ঘন্টার মধ্যে সব সাবজেক্ট দেখাই দিবে। তাহলে এইটা অবশ্যই করবেন না 9টায়, ঠিক আছে? আপনাদের জন্য কিন্তু আপনাদের জন্য কিন্তু এই আয়োজনটা, সো মিস করা যাবে না। বলেন স্যার। স্যার আমরা যারা 27 ব্যাচে ভর্তি আছি ব্যাংকে, তাদের পরীক্ষাটা কবে হতে পারে? 27, তাদের অনেক পরে, 8 মাস 9 মাস পর। আর তাদের শুনেন ন্যূনতম 8 মাস, ন্যূনতম, আরো বেশি গেলে 12 মাস। যেমন ধরেন এই যে এখন যে পরীক্ষাগুলো হচ্ছে, অফিসার জেনারেল সিনিয়র অফিসার হয়ে গেল, তারা সময় পাইছে কত? 11 মাস। তাহলে আমরা ধারণা করতেছি আপনারা 10 থেকে 12 মাস, আর সর্বনিম্ন যদি পান 8 মাস পাবেনই, কোনো মিস নাই, 27তম ব্যাচ। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, তাহলে কালকে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কালকে 9টায়, কালকে 9টায় স্যার একটা কোশ্চেন করব। জি স্যার বলেন। বলছিলাম কি যে প্রাইমারি প্রধান শিক্ষক এটা কি দূর হতে পারে? প্রাইমারি প্রধান শিক্ষক লেট হবে, বুঝছেন? স্যার আমাদের কি ওই ক্লাসটা কি চলবে? হ্যাঁ, ক্লাস চলবে, ক্লাস চলবে। আর যারা পরের রেকর্ড দেখে নেবেন, বারবার রেকর্ড, কোনো রেকর্ডে যদি ঝামেলা হয় আমাদের বলেন প্লিজ, হ্যাঁ? এই যে এই ব্যাচের স্যার ওই জি স্যার, বলেন। স্যার 1 জি স্যার, নম্বরের ওই বলছিলাম যে এটা কি জি স্যার, শিক্ষকের পরীক্ষাটা কবে হতে পারে? আমরা হাতে কতটুকু সময় পাবো? কোনটা স্যার, কোনটা? মানে প্রধান শিক্ষক, প্রাইভেট প্রধান শিক্ষক নির্বাচনের পরে। স্যার ওইটা ক্লাস লিংক তো পাই না। আচ্ছা প্রধান শিক্ষক আলাদা ব্যাচ। আপনারা যুক্ত হবেন এখানে? জি স্যার আমাদেরকে তো স্যার হেডমাস্টার স্যার, মেসেজ আমাদের- করে দিচ্ছে। সবাইকে স্যার আমাকে তো বলা হয়েছিল আপনার প্রধান হ্যাঁ, শিক্ষক এই, বেসে ই করার কথা। আপনাদের গ্রুপে আবার নতুন করে লিংক দিয়ে দিব, ঠিক আছে? যারা যুক্ত, অনেকে যুক্ত হয়ে গেছেন, যারা যুক্ত হন নাই, তাহলে আমরা যুক্ত হতে পারি নাই। যারা আমরা আমরা হতে পারিনি। আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি, লিংক দিয়ে দিবে আপনাদের এই গ্রুপে। আপনারা কি করবেন, একটা রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, সবাইকে জি স্যার প্লিজ, অ্যাকসেপ্ট করে দিব। জি স্যার প্লিজ লিংকটা দিলে ভালো হয় স্যার, আমরা ইয়া পাই। এখনই শেষে আপনারা অ্যাক্টিভ থাকেন, আমি এখনই বলে দিচ্ছি, ওকে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার জি যদি স্যার, জি স্যার, নিবন্ধন ধন্যবাদ স্যার আপনাকে। ক্লাসটা কে নিবে? এই নিবন্ধন এই কোনটা? স্যাররাই নিবে। নিবন্ধনের জন্য যদি কোর্স করি ইংলিশ ক্লাসটা কে নিবে? মিজান স্যার। ইংলিশ ক্লাস মিজান শুভ্র স্যার স্যার। মিজান স্যার কিছু নিবে, আর একজন আছে হচ্ছে সুমন স্যার। সুমন স্যার নিবে কিছু, আর একজন টিচার আছে মোস্তফা স্যার, ভালো ক্লাস নেন, আমাদের ব্যাংকের ক্লাস নিচ্ছেন, সুন্দর। সবাই মিলে যেটা আপনাদের ভালো লাগে, ঠিক আছে? আপনারা বলবেন কোন ক্লাস যদি ভালো না লাগে আমাকে বলবেন যে এই ক্লাসটা ভালো লাগে না, চেঞ্জ করে দিব, হ্যাঁ? ভাই টার্নিং পয়েন্ট তো টার্নিং পয়েন্ট মেসেজে দেখি না কেন? সার্কুলার হয়ে গেছে? কাকে? নিবন্ধনে সার্কুলার কি ছাড়ছে নাকি আর সার্কুলার হয়ে যাবে খুব দ্রুত। 1.5 লক্ষ নিবে আপনাদের টিচার এবার, হ্যাঁ? খুব দ্রুত আসতেছে সার্কুলার, এটা
স্যার আমার সাবজেক্টে সিট কম, কোনো প্রেশার নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, পড়ালেখা করেন প্রচুর, হ্যাঁ? স্যার লিঙ্কটা দিয়ে দেন। এখন দিয়ে দিচ্ছি।